This conference will now be recorded. আচ্ছা, সবাই কি সিলেবাসটা দেখতে পাচ্ছ, পিডিএফটা যেটা আমি ওপেন করেছি? Yes, sir. Yes, sir. Yes, sir. আচ্ছা দেখো, Yes, sir. Yes, sir. ওকে ওকে ফাইন। আচ্ছা, ম্যাথামেটিক্স 1, অ্যাপ্লাইড ফিজিক্স 1, these are the theoretical subjects. Mathematics 1, applied physics 1, applied chemistry, communication skills in English. See, there are lectures. তাহলে ম্যাথামেটিক্স 1, অ্যাপ্লাইড ফিজিক্স 1, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, কমিউনিকেশন স্কিলস, these are the lectures. Lectures means these are the theoretical classes. P stands for practical, T stands for tutorial. So for mathematics part, you will get 3 classes in 1 week when you will get the complete routine. এই উইকে তোমাদের এরকম ভাবে ক্লাসটা হবে। ফ্রম দ্য নেক্সট উইক আমাদের একটা স্ট্রাকচার্ড তোমার রুটিনে যাওয়া হবে, সেটা তোমাদেরকে সঙ্গে ডিসকাস করা হবে এবং তোমাদেরকে জানানো হবে, কনভে করা হবে। তাহলে ভালো করে দেখো, সিরিয়াল নাম্বার 1, দিস ইজ দ্য ম্যাথামেটিক্স 1, সিরিয়াল নাম্বার 2, অ্যাপ্লাইড ফিজিক্স 1, সিরিয়াল নাম্বার 3, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, সিরিয়াল নাম্বার 4, কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ। লেকচার প্লাস টিউটোরিয়াল, এই যে দুটো পার্ট তোমরা দেখছো, দিস টু পার্টস বিলংস টু দ্য থিওরিটিক্যাল সাবজেক্ট। পি স্ট্যান্ডস ফর প্র্যাকটিক্যাল। তোমাদের কালকে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্র্যাকটিস এই ক্লাসটা হয়েছে ফ্রম 12 to 1:30, তাই তো? এই যে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্র্যাকটিস হয়েছে, দেখো এখানে দেখো কোনো লেকচার অর টিউটোরিয়াল নেই। সো দিস ইজ এ ল্যাব ওরিয়েন্টেড সাবজেক্ট। ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স, দিস ইজ বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, দেখো ল্যাব বেসড সাবজেক্ট। অ্যাপ্লাইড ফিজিক্স 1 থিওরি ছিল at serial number 2. At serial number 7, there is applied physics 1 lab. This is the laboratory part of this subject, applied physics 1. Similarly, applied chemistry lab, this is the laboratory part of this theoretical subject, applied chemistry. Now there are another subjects, communication skills in English lab. This is the lab of or the practical of this English subject. ওকে, তোমরা সবাই শুনতে পাচ্ছ আমার কথা? Yes, sir. Yes, sir. ওকে, Yes, sir. Yes, sir. আচ্ছা স্টুডেন্টসরা জাস্ট তোমরা একটা মিনিট একটু ওয়েট করো, জাস্ট ওয়েট ফর 1 মিনিট। Okay, sir. Yes, sir. আমার কথা শোনা যাচ্ছে? Yes, ma'am. আচ্ছা, এক মিনিট। Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. হ্যালো স্টুডেন্টস, শুভদা, শুনতে পাচ্ছ? শুভদা, অনিন্দিতা বলছিলাম। হ্যাঁ বলুন। বলছি স্ক্রিন শেয়ারটা আমার অফ করা আছে। হ্যাঁ জানি, আমি একটুখানি থিওরি আমি তো এটা করছি, এটা আপনাকে এনাবেল না করলে আপনি পারবেন না। হ্যাঁ, ওটাই বলছি। হ্যাঁ, আমি ওই জাস্ট ইয়েগুলো ওদের বলে দিচ্ছিলাম, ওরা সিলেবাসটা ঠিক বুঝতে পারছে না স্টুডেন্টসরা। হ্যাঁ, আপনি বলুন। আচ্ছা তাহলে দেখো স্টুডেন্টসরা, ম্যাথামেটিক্স 1, অ্যাপ্লাইড ফিজিক্স 1, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ, these are the 4 theoretical subjects. Then the practical oriented subjects, engineering graphics, engineering workshop practice, applied physics 1 lab, applied chemistry lab, sports and yoga, communication skills in English lab. তাহলে দেখো তোমরা যে 3টে সাবজেক্ট পড়ছো, অ্যাপ্লাইড ফিজিক্স 1, অ্যাপ্লাইড কেমিস্ট্রি and communication skills in English, these 3 subjects have both the theoretical portion, just like theoretical portion,
দেয়ার আর দ্য ল্যাব পোর্শনস। এবারে আমি যদি স্ক্রল করি টু আওয়ার ফিজিক্স পার্ট, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, এটা তোমাদের ডিসকাস করবেন তোমাদের করেসপন্ডিং ফ্যাকাল্টি যারা আছেন ম্যাথামেটিক্স ফিজিক্সের, সরি তো তোমাদের মানে ম্যাথ কেমিস্ট্রিতে, তারা তোমাকে এটা ডিসকাস করবেন। আমরা ফিজিক্সের পার্টটাতে আসি। দেখো হ্যালো স্যার। হ্যালো, ফিজিক্সের, হ্যাঁ বলো বলো। বলছি স্যার আমাদের কম্পিউটারের কোনো সিলেবাস নেই কেন এতে? এটা কাউন্সিল এবং এআইসিটির সিলেবাস। কেন তাহলে কি নেই স্যার আমাদের এটা আমার পক্ষে, let me finish. Council means State Council of Technical Education. গভর্নমেন্ট নিজে কোনো সিলেবাস ডিসাইড করতে পারে না আনলেস অর আনটিল দ্য সিলেবাস ইজ ডাইরেক্টেড ফ্রম এআইসিটি, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। যে কোনো স্টেটের ইঞ্জিনিয়ারিং কলেজের ফার্স্ট অ্যাপ্রুভাল আসে ফ্রম এআইসিটিই, তারপর সেই এআইসিটির অ্যাপ্রুভালে স্টেট থেকে অ্যাফিলিয়েটেড হতে হয় কলেজকে। এই যে তোমরা সিলেবাসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এআইসিটির ওয়ান কমন সিলেবাস ফর অল দ্য ডিপ্লোমা কলেজেস উইদিন দিস ইন্ডিয়া, যেটা বিটেকে ইমপ্লিমেন্টেড হয়েছে ফ্রম দ্য ইয়ার 2019। সেম জিনিস আমাদের এখানে ইমপ্লিমেন্টেড হচ্ছে ফ্রম দিস একাডেমিক সেশন। এই সিলেবাসটা যেটা তোমরা এখন বলো। তাহলে কি স্যার আমাদের যে কম্পিউটার বইটা দেওয়া হয়েছে ওটা কি তাহলে এখন মানে ফার্স্ট সেমে পরীক্ষা হবে না? তোমাদের সিলেবাসে এই মোমেন্টে কম্পিউটার নেই, ওটা হয়তো সেকেন্ড সেমে কাউন্সিল মানে এআইসিটি নিউ যে সিলেবাস যেটা পাওয়া যাবে তোমাদের হয়তো সেকেন্ড সেমে থাকবে। কিছু ইন্টারচেঞ্জ হচ্ছে, প্রিভিয়াস ওল্ড সিলেবাস যেটা আমাদের এর আগের ইয়ার অবধি তোমার চলেছে, সেখানে কম্পিউটার ছিল ফার্স্ট সেমে, তোমার সেকেন্ড সেমে কম্পিউটারের কোনো সাবজেক্ট ছিল না। এইবারে কাউন্সিল যে সিলেবাস আমাদের কাছে পাঠিয়েছে এআইসিটি তোমার ইয়েতে, এই সিলেবাস কাউন্সিল এই একাডেমিক ইয়ার থেকে ইমপ্লিমেন্টেড করবে, এটা আমাদের কাছে কোনো প্রায়র নোটিশ বা ইনফরমেশন ছিল না। কাউন্সিল আমাদেরকে মেল করে জানিয়েছে যে ফ্রম দিস একাডেমিক সেশন দিস নিউ সিলেবাস উইল বি ইমপ্লিমেন্টেড ফর দ্য ফার্স্ট ইয়ার ব্যাচ। তোমরা যখন একই রকম ভাবে সেকেন্ড ইয়ারে উঠবে আফটার কমপ্লিটিং সেম 1 অ্যান্ড সেম 2, তখন তোমরা সেকেন্ড ইয়ারে গিয়ে সেকেন্ড ইয়ারে নিউ সিলেবাস পাবে। তোমরা হচ্ছ নিউ সিলেবাস অফ এআইসিটির ফার্স্ট ব্যাচ। একটু দেখো, এই মোমেন্টে সেমিস্টার 1-এ তোমাদের কম্পিউটার ফান্ডামেন্টাল যে সাবজেক্টটা যেটা আমাদের প্রিভিয়াস সিলেবাসে ছিল, কম্পিউটার ফান্ডামেন্টাল পার্ট, সেই কম্পিউটার ফান্ডামেন্টালস এই মোমেন্টে সেমিস্টার 1-এ কাউন্সিল রাখেনি মিনস এআইসিটির গাইডলাইন্স ওয়াইজ এই সাবজেক্টটা নেই। এটা সেমিস্টার 2-তে হয়তো তোমাদের ইনসার্টেড হবে, তোমাদের পড়তে হবে, সবই পড়তে হবে, কোনোটাই বাদ যাবে না, কিন্তু অ্যাট প্রেজেন্ট সেমিস্টার 1-এ এইটা নেই। এটা যদি কাউন্সিল আগে আমাদেরকে ইন্টিমেট করতো যে নিউ সিলেবাস ইমপ্লিমেন্টেড হবে, তাহলে তোমাকে কলেজ থেকে হয়তো এই বইটা প্রোভাইড করা হতো না। কাউন্সিল তো রিসেন্টলি আমাদের জানিয়েছে, সুতরাং সেক্ষেত্রে আমাদেরকে এখন এই নিউ সিলেবাস ওয়াইজ আমাদেরকে এখন ইয়ে করতে হবে, অ্যাকর্ডিংলি প্রিপারেশন নিতে হবে। এটা তোমার কাছে ক্লিয়ার হয়েছে যে আমাকে কোয়েশ্চেন করছিলে? ইয়েস স্যার। আচ্ছা, এবারে দেখো এই অ্যাপ্লাইড ফিজিক্স ফর সেম 1 যেটা রয়েছে থিওরিটিক্যাল পার্ট, তোমাদের টোটাল মার্কস ফর দিস অ্যাপ্লাইড ফিজিক্স হচ্ছে 100। এই 100 মার্কসের মধ্যে 40 হবে ইন্টারনাল, 60 হবে এক্সটার্নাল। এই 40 ইন্টারনালের মধ্যে 20 মার্কস উইল বি ফর ইন্টারনাল থিওরিটিক্যাল এক্সামিনেশন, 10 marks will be for your attendance, class behavior, and 10 marks will be for the assignments, projects which will be given by us to you. এটা কিন্তু যে কোনো থিওরিটিক্যাল সাবজেক্টের জন্য কমন প্যাটার্ন। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ সবার কিন্তু এই পার্টে তোমাদের যে পেপারগুলো এক্সামিনেশন হবে সেই এক্সামে পেপার 100 মার্কসের থাকবে। এই 100 মার্কসের মধ্যে 60 মার্কস হবে ইওর এন্ড সেমিস্টার এক্সামিনেশন, যেখানে তোমাকে অ্যাপিয়ার হতে হবে অ্যাজ ইওর
ফাইনাল সেমিস্টার এক্সামিনেশন, যেটা কাউন্সিল থেকে কোয়েশ্চেন আসবে, ইউ হ্যাভ টু সিট ফর দ্যাট এক্সামিনেশন। অ্যাপার্ট ফ্রম 60 মার্কস দেয়ার আর অ্যানাদার 40 মার্কস। এই 40 মার্কস তোমার থাকবে হচ্ছে ফ্রম দ্য ইন্টারনাল অ্যাসেসমেন্ট। সরি, ফর ইন্টারনাল অ্যাসেসমেন্ট তুমি কি পাচ্ছ? ইন্টারনাল থিওরিটিক্যাল এক্সামিনেশন, অ্যাটেন্ডেন্স, ক্লাস বিহেভিয়ার, অ্যাসাইনমেন্টস, প্রজেক্টস। 20 + 10 + 10 এর উপর কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট হবে, and from this continuous assessment you will get a certain amount of marks out of 40. ওকে, এবারে তোমাদের যে ইন্টারনাল থিওরিটিক্যাল এক্সাম হবে সেটা তোমাদেরকে ইনফর্ম করা হবে উইথ প্রপার টাইম। সেখানে তোমাদের সিলেবাস প্রোভাইড করা হবে, সেই সিলেবাস তোমাদের কাছে থাকবে। এবার সেই অনুযায়ী তোমরা তোমাদের মতন করে এক্সামিনেশন দেবে। এবার তোমাদের যে এক্সামিনেশন হবে, আরে যা তো এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্টারনাল এক্সামিনেশন অ্যাজ ওয়েল অ্যাজ এক্সটার্নাল এক্সামিনেশন, এই দুটোকেই কিন্তু আমাদেরকে খুব কেয়ারফুলি এবং প্রপার ওয়েটেজ দিয়ে আমাদেরকে কিন্তু পড়তে হবে এবং এক্সামিনেশনে অ্যাপিয়ার্ড হতে হবে। কারণ these are all will be the online examinations. So online examinations means there will be every documentations. Council will collect every documentation. So please be careful about that. তোমাদের যেরকম ভাবে স্যার ম্যাডামরা গাইড করবেন তোমরা ঠিক সেরকম ভাবে ফলো করবে। তারা তোমাকে কিরকম ভাবে গাইড করছেন, কিভাবে তোমাদেরকে প্রিপেয়ার করছেন, তোমরা সেই গাইডেন্সটা নেবে এবং অ্যাকর্ডিং টু দ্যাট তোমরা নিজেদেরকে প্রিপেয়ার করবে। ঠিক আছে স্টুডেন্টস? Yes, sir. Yes, sir. Yes, sir. ওকে, আচ্ছা, তাহলে Yes, পরে sir. এবার আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে অ্যাপ্লাইড ফিজিক্সের সিলেবাস। দেখো অ্যাপ্লাইড ফিজিক্সের সিলেবাসের মধ্যে ইউনিট 1 ফিজিক্যাল ওয়ার্ল্ড ইউনিটস অ্যান্ড মেজারমেন্টস, তার আন্ডারে দেখো ভেরিয়াস সাব ডিভিশনস রয়েছে। সিমিলারলি ইউনিট 2 ফোর্স অ্যান্ড মোশন, ইউনিট 3 ওয়ার্ক পাওয়ার এনার্জি, ইউনিট 4 রোটেশনাল মোশন, ইউনিট 5 প্রপার্টিজ অফ ম্যাটার, ইউনিট 6 হিট অ্যান্ড থার্মোমেট্রি। প্রত্যেকটা ইউনিটের আন্ডারে দেখো দেয়ার আর সাব ডিভিশনস, টপিকস আর দেয়ার। এগুলো সবই 1 বাই 1 তোমাদের সঙ্গে ডিটেলে আমরা পড়াবো এবং তোমাদের তার করেসপন্ডিং থিওরিটিক্যাল পার্ট, নিউমেরিক্যাল পার্ট, ইকুয়েশন, কনসেপচুয়াল কোয়েশ্চেন, এমসিকিউ, এগুলো সবই তোমাদেরকে আমরা 1 বাই 1 প্রিপেয়ার করব। এই যে তোমাদের টোটাল 6 ইউনিটস রয়েছে উইদিন দিস অ্যাপ্লাইড ফিজিক্স কোর্স, এইটা 3 ইউনিটস পড়াবেন অনিন্দিতা ম্যাডাম। রেস্ট অফ দ্য তোমার 3 ইউনিটস সেটা আমি পড়াবো। এবারে ম্যাম আজকে যেটা স্টার্ট করবেন সেটা হচ্ছে ইউনিট 1 ফিজিক্যাল ওয়ার্ল্ড ইউনিটস অ্যান্ড মেজারমেন্টস। আজকে তোমাদের এই পার্ট থেকে স্টার্ট হচ্ছে। নেক্সট ক্লাসে যাবার নেক্সট উইকে যখন তোমাদের ক্লাস থাকবে সেই ক্লাসে যখন আবার আমার পার্ট আসবে সেই মোমেন্টে আমি আবার একটা সেপারেট ইউনিট থেকে স্টার্ট করব। এইভাবে তোমরা দেখবে ম্যাম একটা পোর্শন তোমাদেরকে প্রিপেয়ার করছেন, আমি একটা পোর্শন তোমাদেরকে প্রিপেয়ার করব। তোমাদের কাছে জাস্ট একটাই সাজেশন, যে প্রসেসে আমরা তোমাদেরকে গাইড করব, যেভাবে যে টেকনোলজিক্যালি তোমাদেরকে বলবো ইউ শুড স্টাডি, তোমরা সিম্পলি সেটা ফলো করবে। এটা খুব সিম্পল একটা পড়াশোনা, এটা নিয়ে এত কিছু ওরিড হবার নেই, কিন্তু এটাকে কিন্তু ফুল কনসেন্ট্রেটেড ওয়েতে কিন্তু প্রিপারেশন নিতে হবে। কারণ এটাকে তুমি যদি ভেরি ইজি মনে করে যদি প্রিপারেশন বন্ধ করে দাও তাহলে পরে কিন্তু এই সাবজেক্ট গুলো কিন্তু খুব ফ্যাটাল হয়ে যায় ফাইনাল সেমিস্টার এক্সামিনেশনে। এটা তোমাদের কাছে, হ্যালো হ্যাঁ স্যার, বলো বলো স্যার বলো। বলছি ফার্স্ট সেমিস্টারটা কি পুরোটা অনলাইন টেস্ট হবে? এখনো পর্যন্ত আমাদের পার্থ চট্টোপাধ্যায় যিনি মিনিস্টার তিনি যা বলেছেন তাতে তো তাই দাঁড়িয়ে আছে।
আচ্ছা স্যার ঠিক আছে। যদি এরপরে সিচুয়েশন বেটার হয়, তোমার দেখো মিনিস্ট্রি আলটিমেটলি, গভর্নমেন্ট আলটিমেটলি যা ডিসাইড করবেন আমাদেরকে তো সেটা ফলো করতে হবে। অ্যাট প্রেজেন্ট আমাদের কাছে যেটা উনি বলেছেন প্রেস কনফারেন্সে, যে সেমিস্টার 1 এক্সামিনেশনও অনলাইন হবে। সিচুয়েশন যদি বেটার হয়ে যায় তাহলে পরে তো সেক্ষেত্রে অটোমেটিক্যালি তোমার অন্যরকম মোডে চলে যাওয়া হবে। আমরা আপাতত কোর্স তো আমাদের সবে স্টার্ট হলো লাস্ট মানে ইয়েস্টারডে থেকে, আমরা এখন আপাতত নিজেদেরকে বিল্ড আপ করি সব সাবজেক্টে, তারপর গভর্নমেন্ট যা ডিসিশন নেবে আমরা সেই ডিসিশন ওয়াইজ চলবো। তাহলে স্যার আমাদের প্র্যাকটিক্যাল গুলো? এগুলো এখন এই মোমেন্টে তোমাদের প্র্যাকটিক্যালও অনলাইনে হবে, কারণ যেহেতু ফিজিক্যাল মোডে এই মোমেন্টে কলেজ খোলার, স্কুল খোলার কিন্তু এখনো পর্যন্ত কোনো ডাইরেক্টিভ গভর্নমেন্ট দেয়নি। আনলেস অর আনটিল গভর্নমেন্ট ডাইরেক্টস আস, উই ক্যানট ওপেন দ্য স্কুল অর কলেজ। একটু ওয়েট স্যার করো, ফার্স্ট দেখো না। ইন্টারনাল ফার্স্ট ইন্টারনাল এখনো অনেক দেরি আছে, আগে তোমাদের কোর্স স্টার্ট হোক। সবে তোমাদের কালকে থেকে অফিসিয়ালি কাউন্সিলের নোটিশ ওয়াইজ 1 ডিসেম্বর ওয়াজ ইয়োর ফার্স্ট ডে অফ ইয়োর একাডেমিক সেশন। কালকে তোমরা দুটো পার্ট করেছো, দুটো সাবজেক্ট পড়েছো, একটা ইংলিশ আর একটা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্র্যাকটিস। আজকে তোমরা পড়বে ফিজিক্স, কেমিস্ট্রি। একটু তোমাদের ইন্টারনাল এক্সামিনেশন যখন তোমাদেরকে ডিক্লেয়ার করা হবে, তোমাদের তার আগে প্রপার টাইম পাবে তোমরা তোমাদের প্রিপারেশনের জন্য। তোমাদের এই নিয়ে কিচ্ছু দুশ্চিন্তা করতে হবে না, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, Thank you, sir. Thank you. ওকে ওকে ওয়েলকাম। আচ্ছা ম্যাডাম, অনিন্দিতা ম্যাডাম, হ্যাঁ বলুন। আচ্ছা আমি আমার স্ক্রিন শেয়ারিংটা অফ করে আপনারটাকে আমি স্ক্রিন শেয়ারিংটা অন করে দিচ্ছি, আপনি প্লিজ স্টার্ট করুন। ওকে ওকে। স্টুডেন্টসরা, আমি আমার স্ক্রিন শেয়ারিংটা অফ করছি, এবার আমি ম্যামের স্ক্রিন শেয়ারিংটা অন করে দিচ্ছি, কারণ ম্যাম তোমাদের ফার্স্ট ইউনিট স্টার্ট করছেন। তোমরা ভালো করে কেয়ারফুলি দেখো ম্যাম কিভাবে পড়াচ্ছেন। খুব ভালো করে ম্যাম যেরকম ভাবে তোমাদের গাইড করছেন সেরকম ভাবে তোমরা দেখতে থাকো। এক মিনিট অনিন্দিতা। হুম। এবার একটু কাইন্ডলি চেক করুন তো, আপনাকে আমি প্রেজেন্টার করেছি, এবার দেখুন আপনার কাছে স্ক্রিন প্রেজেন্টের অপশনটা এনাবেল হবে। হ্যাঁ একটা এসছে, এক মিনিট আমি করে দেখছি। হ্যাঁ, your দেখা screen is যাচ্ছে না? visible. হ্যাঁ, students, can you see the screen shared by ma'am? Yes, 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 sir. sir. Yes, sir. It is. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Ma'am, please continue. আচ্ছা শুধু কি এটা দেখা যাচ্ছে নাকি, মানে আমি স্ক্রিনে অনেক কিছু দেখতে পাচ্ছি, সেগুলো দেখা যাচ্ছে কি? না না, শুধু জাস্ট পিপিটিটা রয়েছে, আর কিচ্ছু নেই, Okay, জাস্ট okay, স্লাইডটা ঠিক দেখা আছে। যাচ্ছে। আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে। প্লিজ স্টার্ট। আচ্ছা তোমাদের যে নতুন সিলেবাসটা আছে সেইটা তোমাদেরকে যে প্রোভাইড করা হয়েছে তাতে দেখবে ফার্স্ট ইউনিট যেটা আছে, দ্যাট ইজ ইউনিট মেজারমেন্ট অ্যান্ড ফিজিক্যাল ওয়ার্ল্ড। তো আমরা আজকে সেই চ্যাপ্টারটা আর সেই ইউনিটটা থেকে আজকে শুরু করব। আচ্ছা এই নামটা শুনেই তোমরা বুঝতে পারছো যে ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট সংক্রান্ত জিনিসপত্র এখানে আলোচনা করা হবে। ইউনিটের বাংলা কি? ইউনিটের বাংলা হচ্ছে একক। তোমরা ইউনিট ব্যাপারটা এর আগে পড়ে এসছো, যারা 9-10 পাস করে এসছো, বা ধরো যারা ভাবছো যে আমরা তো অন্য আর্টস ব্যাকগ্রাউন্ড বা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, কি করে কি হবে, চিন্তার কোনো কারণ নেই, তার কারণ ইউনিটস মেজারমেন্টস এই জিনিসগুলো তোমরা অনেক আগেই পড়েছো। ক্লাস 7-8 এই সময় থেকে ইউনিটস মেজারমেন্টস এইগুলোর কনসেপ্ট গুলো দেওয়া হয়। তো কাজেই তোমরা যেটা পড়বে সেটা একদম কমপ্লিটলি নিউ কোনো কনসেপ্ট নয়, কিন্তু তোমাদের একটু আগে যেগুলো পড়েছো সেইগুলো যদি মন দিয়ে ভালো করে না পড়ে থাকো তাহলে কিন্তু তোমাদের ক্লাসটা যেরকম আমি করাচ্ছি তার সাথে সাথে কিন্তু ওই
পুরোনো যে পড়াগুলো সেইগুলো একটুখানি ব্রাশ আপ করে নিতে হবে, না হলে দেখবে না হলে তোমাদেরই একটুখানি অসুবিধা হবে। আর আরেকটা কথা আমি প্রথমেই বলে দিচ্ছি, এই চ্যাপ্টারটা মানে ভয় পাওয়ার কিছু নেই, একটুখানি ম্যাথামেটিক্যাল, ঠিক আছে? মানে ফিজিক্সে তো জানো ফিজিক্স পার্টটাই বেশি থাকে জেনারেলি, কিন্তু এই ইউনিটস অ্যান্ড মেজারমেন্টে যেহেতু এই জিনিসটা তোমাদের এই অ্যাপ্লিকেশনস গুলো দেখবে প্রত্যেক চ্যাপ্টারেই লাগবে। ইউনিটস অ্যান্ড মেজারমেন্টের অ্যাপ্লিকেশন প্রত্যেক চ্যাপ্টারে এরপরে লাগবে তোমাদের। কাজে এইটা একটুখানি ম্যাথমেটিক্স শুনে কেউ ভয় পেয়ে যাবে না, তার কারণ এইখানে স্টেপ বাই স্টেপ যেরকম হবে পড়ানো, দেখবে তোমরা যদি সেই স্টেপ গুলো ফলো করো এত সোজা যে তোমাদের মনে হবে যে বাবা এটা ম্যাথমেটিক্স, অথচ আমাদের এত সোজা লাগছে। কিন্তু স্টেপ গুলো খুব ভালো করে যেরকম আমি বলছি পর পর তোমাদেরকে কিন্তু ফলো করতে হবে। এবং যেহেতু এটা একটুখানি ম্যাথ ঘেঁষা চ্যাপ্টার, আমি সবাইকে বলবো সবার হাতের কাছে একটা পেন আর একটা পেজ বা একটা খাতা নিয়ে বসতে। আমি যে জিনিসগুলো শো করবো সেগুলো তো করবোই, তার সাথে সাথে তোমাদেরও কিন্তু হাতে কলমে একটুখানি পড়তে হবে। দ্যাটস ওয়াই পেন এবং পেজ তোমরা সবাই হাতের কাছে রাখো। এটা শুধু শুনে গেলে হবে না, বা তোমরা শুধু মনে মনে করে যাবো ভাবলে সেটাও কিন্তু হবে না। So first we will start. এটা হচ্ছে না কেন? চেঞ্জ হচ্ছে না? ওকে, ফার্স্ট we will start with ইউনিট। ইউনিট ব্যাপারটা কি, ইউনিটের প্রয়োজনীয়তা কি, এই জিনিসগুলো একটু প্রথমে ডিসকাস করে নেওয়া যাক, একদম প্রিলিমিনারি গল্পের মতো, ঠিক আছে? আচ্ছা, ইউনিট বাংলা হচ্ছে একক, যে জিনিসটা সম্বন্ধে কিন্তু তোমাদের অনেকেরই খুব ভালো ধারণা থাকলেও অনেকেই ব্যাপারটা খুব একটা কেয়ার করো না বলে অতটা ধারণা তোমাদের নেই। কিন্তু যেহেতু তোমরা ইঞ্জিনিয়ারিং পড়ছো, ইউ আর অল ফ্রম ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, দ্যাটস ওয়াই তোমাদের কিন্তু ইউনিট মানে কোন একটা জিনিসের মেজারমেন্টের অ্যামাউন্টটা বা কতটা তুমি মাপছো, কতটা অ্যামাউন্ট মাপছো, সেটা এমনি চোখে দেখেই একটা অ্যামাউন্টটা কে আন্দাজ করে ফেলা, এই জিনিসগুলো কিন্তু তোমাদের অবশ্যই করতে হবে। তোমরা যে ফিল্ডেই পড়ো না কেন, মেকানিক্যাল পড়ো, কম্পিউটার সায়েন্স পড়ো, সিভিল পড়ো, যাই পড়ো, দেখবে কোনো একটা কিছু তোমাদের জাস্ট ভিজুয়ালি দেখে কিংবা একটা হাতে ধরে একটা আন্দাজ করে ব্যাপারটার অ্যামাউন্টটা কত হবে, সেটা মোটামুটি একটা যে এটা কতটা লম্বা হবে, বা এটা কতটা ভারী, বা এটা এই জিনিসটার মধ্যে ফিট করবে কিনা, এইগুলো কিন্তু তোমাদের সব প্রত্যেক স্ট্রিমেই আসবে। এবং দ্যাটস ওয়াই ইউনিটস অ্যান্ড মেজারমেন্টস আর এসেনশিয়াল। ধরো একটা খুব সহজ এক্সাম্পল দিচ্ছি, তোমাদের বাড়ি থেকে বললো যে যাও তোমরা একটু চাল নিয়ে এসো, তুমি বললে আচ্ছা ঠিক আছে যাচ্ছি, চাল নিয়ে আসছি। গিয়ে দোকানে গিয়ে বললে যে আমাকে 1 চাল দিন। এবার 1 বলতে লোকে কি বুঝবে? 1 বলতে তুমি 1 কেজি বলতে পারো, 1 গ্রাম চাল অবশ্যই চাইবে না, 1 কুইন্টাল চালও চাইতে পারো। কাজে 1 বললে লোকে ঠিক বুঝতে পারবে না যে তুমি ঠিক কতটা অ্যামাউন্ট চাইছো। তুমি গেলে দোকানে, তুমি বললে আমাকে 1 পেন্সিল দিন। 1 পেন্সিল মানে একটা পেন্সিল হতে পারে, একটা প্যাকেট অফ পেন্সিল হতে পারে। তুমি দোকানে গেলে তুমি বললে আমাকে 1 সুতো দিন। 1 সুতো মানে 1 রিল সুতো হতে পারে, 1 মিটার সুতো হতে পারে। কাজেই ইফ ইউ ওয়ান্ট স্পেসিফাই, ওই 1 এর পরে যে জিনিসগুলো আমরা বলছি 1 কেজি, 1 কুইন্টাল, 1 মিটার, 1 সেন্টিমিটার, এই জিনিসগুলো যে বলছি, these are all units. এইগুলো যদি তুমি স্পেসিফাই করে না দাও, তাহলে তুমি অবশ্যই আরেকজনের সাথে তুমি ঠিক কতটা চাইছো সেই অ্যামাউন্টটা তুমি আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারবে না। So units and measurements are basically needed to communicate your idea. তোমার মাথায় যে আইডিয়াটা এসছে, তোমার মাথায় যে মেজারমেন্টটা সেট করা আছে,
শুধু সেট করা থাকলেই তো হবে না, সেইটাকে তোমাকে ডেলিভার করতে হবে, এমন ভাবে ডেলিভার করতে হবে যাতে নাকি তুমি যাকে ম্যাম বলছো সে হ্যালো, বুঝতে পারে। বলো। বলছি ম্যাম সাউন্ডটা ক্লিয়ার আসছে না, একটু জোরে বলবেন? ক্লিয়ার আসছে না? বাকিরা শুনতে পাচ্ছ? Yes, ma'am, it is clear. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. হ্যাঁ ম্যাম। ম্যাম মাঝে মধ্যে একটু প্রবলেম হচ্ছে। যে তাহলে যে স্টুডেন্ট বলতে বললে ক্লিয়ার আসছে না তার হয়তো নেটের কিছু প্রবলেম আছে, দেখো। হ্যাঁ সবাই হ্যাঁ কি হ্যাঁ সবাই কি আচ্ছা স্টুডেন্টসরা সবাই হেডফোন ইউজ করছো? Yes, sir. Yes, 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 sir. sir. Yes, sir. Yes, sir. আচ্ছা যদি যদি অডিওর কিছু প্রবলেম হয় আমি একটা তোমাদের সাজেস্ট করতে পারি, একবার তোমরা লগ অফ করে আবার ইমিডিয়েট তোমার লগ ইন করো। মেবি টেকনিক্যাল কিছু জন্য হচ্ছে, অর নেটওয়ার্ক ইস্যুও হতে পারে। আর সবাই হেডফোনটা ম্যাডাম, ইউজ করো, তাহলে ভালো করে শুনতে পাবে। হ্যাঁ হ্যাঁ ম্যাম আপনি কন্টিনিউ করুন প্লিজ। হুম। তাহলে এইখানে বুঝতে পারছো যে তোমাদের ইউনিট ব্যাপারটার প্রয়োজনীয়তাটা কি। তোমরা অনেক সময় আমি দেখেছি লক্ষ্য করে যে 1 ফুট ঠিক কতটা বা 1 সেন্টিমিটার ঠিক কতটা সেটা তোমাদের ঠিক আইডিয়া থাকে না। বাট এবার এই আলোচনাটা থেকে বুঝতে পারছো যে এই আইডিয়াটা না থাকলে তোমাদের কতটা প্রবলেম হতে পারে। তুমি ধরো 1 ফুট সম্বন্ধে তোমার কোনো আইডিয়া নেই, তুমি দোকানে গেলে গিয়ে বললে আমাকে একটা 5 ফুট লম্বা একটা দড়ি দিন তো। সে কিন্তু তখন তোমার যদি 1 ফুট সম্বন্ধে আইডিয়া না থাকে, সে যদি কিছুটা ধরো ধরো সে 10 ইঞ্চিতে একটা 1 ফুট মেজার করে সেরকম ভাবে একটা দড়ি তোমাকে ধরিয়ে দিয়ে বললো না এটা 5 ফুট। তোমার যদি চোখে দেখে সেই আইডিয়াটা না থাকে যে 1 ফুটটা ঠিক 12 ইঞ্চিতে হয়, যেটা আমি আগের ক্লাসে ডিসকাস করেছি ল্যাব ক্লাসে, যে একটা স্কেলের মান হচ্ছে জাস্ট 1 ফুট 12 ইঞ্চি, সেইটা ঠিক কতটা লম্বা সেই আইডিয়াটা কিন্তু তোমাদের এখন থেকেই মাথায় গেঁথে নিতে হবে। আদারওয়াইজ ইঞ্জিনিয়ারিং এর প্রত্যেকটা জায়গায় গিয়ে দেখবে তোমাদের এই ইউনিটস গুলো এক একটা জিনিসের এক একটা ইউনিট হয়, এই লেন্থেরই দেখবে অনেকগুলো ইউনিট পাবে, সেন্টিমিটার, মিটার, মিলিমিটার, ফুট এটসেট্রা অনেক কিছু থাকবে। সেইগুলো ঠিক এক ইউনিট বলতে ধরো 1 সেন্টিমিটার বা ধরো 1 ফুট বা ধরো 1 মিটার ঠিক কতটা লম্বা হয় সেই মেজারমেন্টটা কিন্তু তোমাদের একটা আইডিয়া থাকা দরকার অ্যাজ ইউ আর অল স্টাডিং ইঞ্জিনিয়ারিং। আমি এটা লেন্থের ক্ষেত্রে বললাম, নট অনলি লেন্থ, তোমাদের এটা ওজনের ক্ষেত্রে হতে পারে অথবা তোমাদের টাইমের ক্ষেত্রে হতে পারে। একজন হলো 5 মিনিট দ্বারা, এটা অনেকেরই হয় অবশ্য যে 5 মিনিট দ্বারা মানে 5 মিনিটটা 1 ঘন্টা হয়ে গেল। আরে 5 মিনিটটা ঠিক কতটা সেই অ্যামাউন্ট গুলো যেন তোমাদের মাথায় ভালো করে গেঁথে যায়। এই গেঁথে যাওয়ার উদ্দেশ্যটা দুটো, একটা হচ্ছে যে আমি নিজে ব্যাপারটা সম্বন্ধে আমার আইডিয়া থাকবে এবং আমার এই আইডিয়াটা যাতে আমি একটা সেকেন্ড অর থার্ড পার্সনকে কমিউনিকেট করতে পারি। ধরো একটা বক্স এলো তোমার বাড়িতে, বিরাট বড় বক্স, এবার সেই বক্সটা কি ঢুকবে তোমার বাড়ির দরজা দিয়ে? সেইটা তুমি যদি তখন প্রেজেন্ট থাকো, তুমি একটা চোখের আন্দাজ ধরো তোমার হয়ে গেল, তুমি ভাবলে যে আচ্ছা ঠিক আছে ইউনিট সম্বন্ধে আমাদের তো চোখের আন্দাজ থাকলেই যথেষ্ট যে এটা এরকম এরকম বক্স, আমি দিব্যি দরজা দিয়ে ঢুকিয়ে দেবো, অসুবিধা নেই। কিন্তু তুমি ভাবো তুমি বাড়িতে নেই, তুমি ওভার ফোন তোমার মাকে বলছো যে এই বক্সটা দেখো তো ঢুকবে কিনা বাড়িতে। তখন তোমাকে কি বলতে হবে? বক্সের ডাইমেনশনটা, মানে বক্সটা কতটা লেন্থ, কতটা ব্রেথ, কতটা হাইট, এবং সেটার সাথে তোমাকে কিন্তু তোমাদের দরজার যে লেন্থ ব্রেথ হাইট সেইটাকেও কিন্তু কম্পেয়ার করতে হবে। কাজেই বুঝতে পারছো ইন দিস কেস তোমার যে আইডিয়াটা রয়েছে, তোমার মাথায় চকড আউট যে আইডিয়াটা রয়েছে, তোমাকে সেই আইডিয়াটা কমিউনিকেট করতে হবে উইথ ইওর মাদার। তো এই কারণেই এইগুলো হচ্ছে যে কি কারণে আমাদের ইউনিটস দরকার, ইউনিটস এন্ড মেজারমেন্ট সম্বন্ধে ধারণা থাকা দরকার, নট অনলি ফর আস বাট অলসো টু কমিউনিকেট উইথ আদার্স। এটা হচ্ছে ইউনিটস এন্ড মেজারমেন্টের প্রাইম পার্সপেক্টিভ, কেন দরকার। मैम বলো। मैम बांग्ला में कुछ समझ में नहीं आया, इंग्लिश में रिपीट करिए ना इसको। Okay, if you want to understand completely about
any object, its length, breadth, or height, or any other kind of measurement, that is its weight or its temperature, etc., etc. So not only you have to just understand it by yourself, but you have to communicate it with others. In that case, you have to know what is the unit of that entity or the measurement of that entity. These are the importance of units and dimensions. And as you are the students of engineering, in every aspect of engineering, you should learn that you have to go through the amount of object, the amount of length, the amount of weight, the amount of temperature, the amount of current conductivity, etc., etc. And in all time, you have to have the perception by yourself and you have to deliver the perception to someone else. That's why this is very necessary to use unit, to study units and measurement. মোটামুটি আমি আইডিয়াটা দিতে পেরেছি যে ইউনিটস আর মেজারমেন্টের দরকারটা কেন হয়। শুধু আমাদের পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য নয়, প্রত্যেকটা অ্যাসপেক্টে লাগবে। এইবার আসি ইউনিট করে এত কিছু যে বললাম, এই ইউনিট জিনিসটা কি? তোমাদেরকে দেখো, যখন আমি এখন বলছিলাম, আমি তখন সবসময় বলছিলাম আই এম অলওয়েজ ইউজিং দ্যাট 1 মিটার, 1 সেন্টিমিটার, 1 কেজি, 1 গ্রাম। এই 1টার উপর কেন আমরা জোর দিচ্ছি? বিকজ if we know 1 centimeter is how much, then we can estimate how much will be 5 centimeter or how much will be 10 centimeter. আমরা যদি 1 সেন্টিমিটার কতটা আমাদের আইডিয়া থাকে, বা 1 ফুট কতটা আইডিয়া থাকে, 1 কেজি কতটা আইডিয়া থাকে, 1 সেকেন্ড কতটা আইডিয়া থাকে, তাহলে we will just multiply it with our desired number. আমরা যদি বলি 200 সেন্টিমিটার, তাহলে just 200 দিয়ে ওই 1 কে মাল্টিপ্লাই করব and we will get our results. তো এই কারণে আমরা প্রত্যেকটা জিনিস মেজারমেন্ট করতে গিয়ে করবেন কি বললেন, আমি বলে চলেছি, শুনে যাও, একই জিনিস অনেকবার করে বলছি। তো আমরা এই প্রত্যেকটা জিনিস আইডিয়া করতে গেলে প্রথমে আমরা জিনিসটার 1 ইউনিট কতটা সেইটা দেখি। দ্যাটস ওয়াই দ্য নেম ইউনিট। ইউনিট মানে কি? 1 ইউনিট মিন্স 1। দ্যাটস ওয়াই আমরা প্রথমে 1 কতটা জেনে নিই, তারপরে সেটাকে আমরা যত চাই সেটা দিয়ে মাল্টিপ্লাই করলেই আমরা টোটাল অ্যামাউন্টটা কতটা তার আইডিয়াটা পেয়ে যাব। So at first we have to generate the idea of 1, that is idea of unit. এইবার তোমাদের নেক্সট প্রশ্ন আসতে পারে যে একটা ধরুন আমি লেন্থ মাপছি, তাহলে আপনি যে এতগুলো লেন্থ বলে গেলেন, সেন্টিমিটার, মিটার, মিলিমিটার, এত কিছুর দরকার কি? দরকারটা হচ্ছে, ধরো তুমি ধরো সেন্টিমিটারে শুধু মাপতে জানো, you only know what is 1 centimeter, but you don't have the idea of 1 meter or 1 kilometer. তাহলে যদি তোমাকে বলা হয় যে তোমার বাড়ি থেকে বাস স্টপ কত দূরে, and if you start it measuring in centimeter, তাহলে কত সেন্টিমিটার দাঁড়াবে বুঝতে পারছো? বিশাল একটা অ্যামাউন্ট দাঁড়াবে এবং তোমার মনে হবে তোমার বাড়ি থেকে বাস স্টপটা বুঝি বিরাট দূরে। ফর এক্সাম্পল আমি বলছি, ধরো তোমার বাড়ি থেকে বাস স্টপটা 1 কিলোমিটার দূরে। ওকে, সো ইউ হ্যাভ, স্ক্রিনে কি কিছু দেখাচ্ছেন নাকি ম্যাম অফ আছে? আমি এখন শুধু মুখে বলছি যেটা সেটা শোনো, তারপর স্ক্রিনে দেখাবো। ওকে ম্যাম। So if I say that okay the distance is 1 kilometer, তাহলে তুমি মোটামুটি তোমার যদি একটা আইডিয়া থাকে, if you have the idea about what length is 1 kilometer, তো তুমি বুঝতে পারবে তোমার বাড়ি থেকে ডিসটেন্সটা কতটা। বাট যদি তোমার কিলোমিটার সম্বন্ধে আইডিয়া না থাকে তাহলে কি হবে? ধরো তোমার কিলোমিটার সম্বন্ধে আইডিয়া নেই, তোমার মিটার সম্বন্ধে আইডিয়া আছে, তাহলে তুমি এটাকে এই ডিসটেন্সটাকে কত বলবে? 1 কিলোমিটার ডিসটেন্স ইজ ইকুয়ালস টু হাউ মাচ মিটার? 1000 মিটার। 1000 মিটার। ভেরি গুড। তাহলে এবার 1000 মিটার সম্বন্ধে আইডিয়া আছে, বাট ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট কিলোমিটার, তাহলে তুমি কি বলবে?
যে আমার বাড়ি থেকে বাস স্টপটা 1000 মিটার দূরে। এবার অবভিয়াসলি দেখো 1 কিলোমিটার ডিস্টেন্স বললে তোমার মাথায় যে ইম্প্যাক্টটা হবে, 1000 মিটার দূরে বললে কিন্তু মনে হবে বেশ অনেকটা দূরে, isn't it? অথচ দেখো দুটো কিন্তু সেম, যেটা 1000 মিটার সেটাই কিন্তু 1 কিলোমিটার। তাহলে বুঝতে পারছো, যদি এবার সেটাকে তুমি সেন্টিমিটারে কনভার্ট করো তাহলে কত হবে? 10⁶ দাঁড়িয়ে যাবে। 326 ফুট, হ্যাঁ 326 ফুট 1 কিলোমিটার মানে? না, আমি জাস্ট নর্মাল কনভার্সনটা বলছি, 10⁻⁴ এর কনভার্সনটা বলি। ফুট পাউন্ড ওগুলো তো এফপিএস ইউনিট, ওইগুলো আমরা পরে আসবো, সবই আসবো, পরে ডিসকাস করবো। তো আমি জাস্ট আইডিয়া দিচ্ছি যে যদি এবার তুমি এই 1 কিলোমিটারটাকে মিটারে ভাবো, দ্যাট ইজ 1000 মিটার। তুমি বললে বাড়ি থেকে আমার বাস স্টপের ডিস্টেন্স 1000 মিটার, লোকে ভাবলো আরে বাবা বিশাল ডিস্টেন্স তো। এবার তুমি যদি এটা সেন্টিমিটারে মাপতে থাকো তাহলে তুমি মেপেই শেষ করতে পারবে না, বিকজ 1 কিলোমিটার ইজ ইকুয়ালস টু 10⁶ সেন্টিমিটার। তুমি যদি বলো আমার বাড়ি থেকে বাস স্টপের ডিস্টেন্স 10⁶ সেন্টিমিটার, লোকে সেন্টিমিটারের দিকে না তাকিয়ে শুধু 10⁶ শুনলেই অজ্ঞান হয়ে যাবে যে ও বাবা তো বিরাট দূরে বাস স্টপটা। So if you measure the distance in centimeter, তাহলে কি হবে? লোকের মাথায় একটা মানে ভুল ইমপ্রেশন, ভুল ইম্প্যাক্ট একটা আসবে। 10⁶ সেন্টিমিটার, ওরে বাবা তাহলে আমি ক্যালকুলেট করতে বসি যে সেটা কত কিলোমিটার হবে, এটসেট্রা এটসেট্রা। কিন্তু দেখো তুমি যখন 1 কিলোমিটার বলছো তখন কিন্তু তোমার মাথায় এবং তুমি যাকে বলছো তার মাথায় একটা পরিষ্কার ধারণা হয়ে যাচ্ছে যে how much distance is between your house and the bus stop. তাহলে দেখছো যখন আমরা দূরের ডিস্টেন্স বা লম্বা বেশি অনেক অনেক লেন্থের ডিস্টেন্স মাপছি তখন কিন্তু আমরা কিলোমিটারে বলছি। আবার তুমি যদি বলো যে তোমার যে ফোনটা সেটা কত লম্বা, সেটা যদি তুমি কিলোমিটারে মাপতে বসো তাহলে পয়েন্টের পরে এতগুলো শূন্য বসবে যে তোমার কোনো আইডিয়াই থাকবে না যে ফোনটা ঠিক কতটা লম্বা হলো। সেইটাকে ফোনটাকে যদি তুমি এখন সেন্টিমিটারে মেজার করতে যাও দেন ইট উইল বি ভেরি ইজি। সো এত কিছু জিনিস মাথায় রেখে সেই কারণেই ইউনিটস অ্যান্ড মেজারমেন্টস এর কতগুলো ফান্ডা আছে। সেটা হচ্ছে আমরা ডিফারেন্ট টাইপ অফ জিনিস মেজার করব, দ্যাটস ওয়াই উই উইল হ্যাভ ডিফারেন্ট ফিজিক্যাল এন্টিটি। এই ডিফারেন্ট ফিজিক্যাল এন্টিটিকে মেজার করতে গেলে আমাদের ডিফারেন্ট ইউনিটস দরকার। কেন? টু গেট দ্য ক্লিয়ার পারসেপশন। আমার 1 সেন্টিমিটারের আইডিয়াও দরকার, 1 কিলোমিটারের আইডিয়াও দরকার, 1 মিটারেরও আইডিয়া দরকার। দ্যাটস ওয়াই আমরা একটা শুধু লেন্থ মাপতে গিয়ে কিন্তু এতগুলো ইউনিটস কে ইন্ট্রোডিউস করছি। এমন নয় যে মানে জাস্ট ইন্ট্রোডিউস করছি জাস্ট বিকজ অফ এনি রিজন, জাস্ট এমনি কনভার্সন এমনি ম্যাথমেটিক্স করার জন্য। প্রত্যেকটা জিনিসের পেছনে একটা করে কারণ আছে। বোঝা গেল? ডিফারেন্ট ফিজিক্যাল এন্টিটি ডিফারেন্ট ইউনিটস কেন থাকে, ইউনিটস কেন থাকে, এবং একই ফিজিক্যাল এন্টিটির ডিফারেন্ট ইউনিটস কেন থাকে। আশা করি ক্লিয়ার হয়েছে। কারোর যদি প্রবলেম থাকে বলতে পারো। ইয়েস ম্যাম। ওকে, এইবার এত কিছু তো আমাদের মানে বলা হলো জাস্ট টু গেট দ্য ক্লিয়ার পারসেপশন। এবার যদি তোমাকে পরীক্ষায় লিখতে দেয় যে হোয়াট ইজ ইউনিট, তুমি তো এত বড় গল্প লিখতে পারবে না, তাহলে এটা লিখতে লিখতেই পরীক্ষা শেষ হয়ে যাবে। দেন উই উইল, এবার আমি তোমাদের শো করব, হচ্ছে না কেন, যে ইউনিটের ডেফিনেশন। আই গেস হোয়াট ইজ ইউনিট, দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে, Yes, ma'am. স্ক্রিনে দেখা, ওকে ভেরি গুড। ইয়েস ম্যাম। ফার্স্টে লেখাটা পড়ো, তারপর আমি এই লেখাটা টার্ম বাই টার্ম বুঝিয়ে দিচ্ছি। ইয়েস ম্যাম। A unit of measurement is a definite magnitude that is used as a standard of measurement of the same kind of entity. Any other quantity of that kind can be expressed as a multiple of this unit. তাহলে আমি ফার্স্ট পার্টটা এক্সপ্লেন করি।
unit of measurement is a definite magnitude. Definite magnitude কেন বলছে না, তোমাদেরকে বলেছি যে 1 সেন্টিমিটার, 1 মিটার, 1 মিলিমিটার এইগুলো প্রত্যেকটাই কিন্তু একটা পার্টিকুলার ডেফিনিট ম্যাগনিটিউড। যেটা আমি 1 সেন্টিমিটার বলছি সেটা তুমিও 1 সেন্টিমিটার বলছো, সেটা সারা পৃথিবী 1 সেন্টিমিটার বলছে। That's why this is a definite magnitude. এমন নয় যে আমি একটা স্ট্যান্ডার্ডকে 1 সেন্টিমিটার ধরলাম, আরেকজন আরেকটাকে 1 সেন্টিমিটার ধরলো, not like that. That's why definite magnitude. এই কার মাইক্রোফোন অফ করো বাবা। আচ্ছা, সবাই মাইক্রোফোন অফ করো, অসুবিধা হচ্ছে না হলে। আনমিউট করেছিস, মিউট কর রে। Okay, so a unit of measurement is a definite magnitude that is used as a standard of measurement. এই যে বললাম যে ওই যেটা 1 সেন্টিমিটার বা 1 মিটার বলছি, that is a standard of measurement, মানে সারা পৃথিবী সেটাকে স্ট্যান্ডার্ড ধরছে, ওই মেজারমেন্টটাই that is the particular measurement. Standard of measurement of the same kind of entity. Same kind of entity কেন বলছে না, আমি একটা লেন্থকে সেন্টিমিটারে মেজার করছি মানে আমি আরেকটা লেন্থকেও সেন্টিমিটারেই মেজার করছি। এমন নয় যে আমি ঘরটাকে আবার লেন্থের টানে লিখলাম বা অন্য কিছু। যে ফিজিক্যাল এন্টিটি মেজার করব তার করেসপন্ডিং সেম ইউনিট ইউজ করব। Second part বলছে any other quantity of that kind can be expressed as a multiple of this unit. যেটা নাকি আমি প্রথমেই বললাম যে আমরা ইউনিট ধরে নিই কেন না, আমরা একটা যদি জানা থাকে তাহলে সেটাকেই বিভিন্ন মাল্টিপল করে 5 দিয়ে গুণ করলে 5 ইউনিটস পাবো, 10 দিয়ে মাল্টিপল করলে 10 ইউনিটস পাবো। 1 কিলোমিটার সম্বন্ধে ধারণা থাকলে আমি সেটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে we will get the amount of 10 কিলোমিটার and so on. তাহলে ইউনিটের ডেফিনেশনটা ক্লিয়ার হয়েছে। আমি এতক্ষণ যেটা বললাম এত কিছু বলে সেইটাই দেখো জিস্টে in 2 lines 2 sentences it is written. এরপরে আসি ইউনিটের এক্সাম্পল। যেমন ধরো ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস, সেটা আমরা কিসে মেজার করছি, 5 সেন্টিমিটার। ধরে নাও দুটো পয়েন্টের হয়তো ডিস্টেন্স হচ্ছে 5 সেন্টিমিটার। So if we want to measure 5 centimeter, at first we have to know what is 1 centimeter, and then we will multiply that amount by 5. So the distance between 2.5 centimeter means the distance is 5 times of the standard reference length 1 centimeter. বোঝা যাচ্ছে আশা করি। এরপরে আমরা ইউনিট গুলোকে কতগুলো সিস্টেমে ভাগ করব, সিস্টেম অফ ইউনিট। সিস্টেম অফ ইউনিটস কত রকমের হয়, কি কি হয় আমরা এগুলো জানি, কিন্তু দেখো নামগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। এসআই মানে 4 রকমের না বাবা, এসআই ইউনিট আর সিজিএস ইউনিট। মেইনলি আমরা এই দুটো সিস্টেম অফ ইউনিট নিয়ে কিন্তু ডিল করি। আরেকটা সিস্টেম অফ ইউনিট আছে, হ্যালো, বলছি এমকেএস এটা কি ইউনিট? সিজিএস? এমকেএস ইউনিট, এমকেএস ইউনিট আগে ছিল এসআই ইউনিট। ম্যাম এসআই ইউনিট আলাদা আছে, এমকেএস ইউনিট একটা আছে, দুটোই আছে, এটা আমি বুকে পেয়েছি ম্যাম। আমাকে বলতে দেবে এমকেএস ইউনিট সেটার স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে, সেটাকে স্ট্যান্ডার্ডাইজ করে এসআই ইউনিট করা হয়েছে। যেমন একদম প্রথমে দু ধরনের ইউনিট ছিল, সিজিএস ইউনিট এন্ড এমকেএস ইউনিট। আরেকটাও আছে এফপিএস ইউনিট, সেটা আমরা পরে কথা বলছি সেটাকে। সিজিএস ইউনিট, এমকেএস ইউনিট এই দুটো মেন কাইন্ড অফ ইউনিটস আগে ছিল। তারপরে বিভিন্ন ধরনের মডারেশন করে আমরা এমকেএস টাকে মডিফাই করে এসআই ইউনিট করেছি। MKS unit and SI unit are not different. MKS টা এখন obsolete হয়ে গেছে, MKS টাকে তোমরা সহজ ভাষায় বলতে গেলে MKS এর modified version হচ্ছে SI unit. ওকে, So MKS টাকে মাথা থেকে বার করে দাও, we have to concentrate on SI. এই যে SI, CGS বা এখন তুমি যেটা বলছিলে MKS,
এইগুলোর প্রত্যেকটা দেখছো মানে বড় হাতের লেখা, SI বড় হাতের, এসটাও বড় হাতের, আইটাও বড় হাতের। So these are made of some initials. SI stands for System International. নামটা শুনেই বুঝতে পারছো যে this system of unit is internationally accepted. সেই কারণে এই SI ইউনিটটা কিন্তু এখন ম্যাক্সিমাম জায়গায় ইউজ হয়। আমরা যত সিস্টেম অফ ইউনিট নিয়ে ডিল করব তার মধ্যে তোমরা মোটামুটি দেখবে 80% অফ ইউনিটস আর ইন SI সিস্টেম, বাকি যে 20% রইল তার মধ্যে 19.5% দেখবে CGS ইউনিট and the rest of 0.5% that is of FPS unit. এবার এই CGS এর ফুল ফর্মটা কি তাহলে? SI তার ফুল ফর্ম আমরা বুঝতে পারলাম, S stands for system and I stands for international. So this is System International Unit, that is the system of unit which has been accepted internationally. Then comes CGS unit. CGS দেখো তিনটেই কিন্তু বড় হাতের লেখা, C বড় হাতের, G বড় হাতের, S বড় হাতের। C stands for centimeter, G stands for gram and S stands for second. দেখো সেন্টিমিটারটা কিসের ইউনিট? লেন্থের। গ্রামটা কিসের ইউনিট? ভরের। and S টা কিসের ইউনিট? that is second কিসের ইউনিট? টাইমের। তাহলে বুঝতে পারছো মাস এন্ড টাইম এই তিনটাকে ফোকাস করা হয়েছে CGS। এবার তুমি যেটা বলছিলে MPS টা কি জিনিস, সরি MKS টা কি জিনিস, এই MKS টার ফুল ফর্ম গুলো যদি আমরা দেখি, দেখো মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, লেন্থ, মাস, টাইম, দেখেছো? তো এই লেন্থ, মাস, টাইমটাই CGS ইউনিটে এবং MKS যার নাকি স্ট্যান্ডার্ডাইজড ফর্ম হচ্ছে SI, সেই সিস্টেম অফ ইউনিটে কি রকম হয় এবং তাদের কি রিলেশন আমরা এরপরে দেখছি। আমরা একটু থার্ড টাইপ অফ সিস্টেম অফ ইউনিটের কথা একটু বলে নিই, দ্যাট ইজ FPS. F মানে হচ্ছে ফুট, P stands for pound and S stands for second. এটা খুব অল্প জায়গাতে ইউজ হয়, কিন্তু এখনো একদম যে ইউজ হয় না বলবো না, দু একটা জায়গায় ইউজ হয়, সে তোমরা পড়তেই দেখতে পাবো। এইখানে দেখো F stands for foot, ফুটটাও হচ্ছে কিন্তু লেন্থের ইউনিট, পাউন্ডটা মাসের ইউনিট এবং সেকেন্ড ইজ টাইমের ইউনিট। তাহলে বুঝতেই পারছো এই যে তিনটে সিস্টেম অফ ইউনিট, এই তিনটে সিস্টেম অফ ইউনিটেরই কিন্তু ফোকাস যেটা রয়েছে দ্যাট ইজ লেন্থ, মাস এন্ড টাইম, এই তিনটে হচ্ছে প্রাইম ইম্পর্টেন্ট। এছাড়া আরো কি কি এদের ভেতরে ইনক্লুডেড আছে আমরা সেগুলো পরপর স্টেপ বাই স্টেপ পড়বো। সো আমাদের যদি জিজ্ঞেস করে যে সিস্টেম অফ ইউনিট কত প্রকার ও কি কি, আমরা বলবো সিস্টেম অফ ইউনিটস আর মেনলি অফ টু টাইপস, SI এন্ড CGS। অবশ্যই থার্ড টাইপ অফ ইউনিট যেটা রয়েছে FPS, সেটার কথাও হালকাভাবে বলে দিলে ভালো হয়। সো মেনলি আমরা বলবো সিস্টেম অফ ইউনিটস আর মেনলি অফ টু টাইপস। এরপরে আসছে ক্লাসিফিকেশন অফ ইউনিটস। একটা জিনিস কিন্তু ক্লিয়ারলি মাথায় রাখবে, সিস্টেম অফ ইউনিটস এন্ড ক্লাসিফিকেশন অফ ইউনিটস দুটো কিন্তু আলাদা জিনিস। সিস্টেম অফ ইউনিট হচ্ছে ইউনিট সিস্টেমটা কিভাবে আমরা প্রেজেন্ট করছি, and classification of units কিন্তু completely different from system of unit. আমরা ইউনিট পুরো টোটাল ইউনিট ব্যাপারটাকে আমরা কত রকম ভাবে ক্লাসিফাই করতে পারি। We can classify in two parts, fundamental or basic unit and number two derived unit. Classification of units দুটো part, fundamental or basic unit and derived unit. তাহলে system of unit কত প্রকার কি? mainly two types, there is another kind of unit as well, মানে আমরা three types বললেও বলতে পারি, but when we are classifying all the units we will get just two types, fundamental or basic and the second one is derived. Fundamental or basic unit যার বাংলা হচ্ছে মৌলিক একক, derived unit
যার বাংলা হচ্ছে লব্ধ একক। ফান্ডামেন্টাল অর বেসিক ইউনিট বলতে আমরা কি বুঝি? ফান্ডামেন্টাল অর বেসিক এই দুটো ওয়ার্ডই কি বোঝাচ্ছে? যে বেসিক মানে বেস অফ এভরিথিং। ফান্ডামেন্টাল আমরা কি করি? আমরা প্রথমেই ফান্ডামেন্টাল জিনিসটা করি, দ্যাট ইজ দ্য বেস, দ্যাট ইজ দ্য অরিজিন, দ্যাট ইজ দ্য কি বলবো, একটা ইউনিট সিস্টেমটাকে যদি আমরা ইউনিট সিস্টেম না বলে টোটাল পৃথিবীতে ধরো যতগুলো ইউনিট হতে পারে সেই সব ইউনিট গুলো একটা কিছুর ওপরে বেস করে দাঁড়িয়ে থাকে, যার উপরে বেস করে দাঁড়ায় দ্যাট ইজ বেসিক ইউনিট। পুরো ইউনিট ফ্যামিলিটা যে কতগুলো ইউনিটের ওপর ভর করে দাঁড়িয়ে থাকে দ্যাট ইজ দ্য বেসিক অর ফান্ডামেন্টাল ইউনিট। মানে তোমরা বলতে পারো ইউনিটের ভিত। একটা বাড়ি যখন তৈরি করি তখন কি করি? ফার্স্টে ভিতটা তৈরি করি, তারপরে বাড়ি তৈরি করি। তো সেই ভিতটার উপরে বাকি সমস্ত জিনিসপত্র দাঁড় করিয়ে সুন্দর করে বাড়িটা তৈরি হয়। তো সেই কারণে আমরা যখন ইউনিট ফ্যামিলিটা কনস্ট্রাক্ট করব তখন প্রথমে তৈরি করতে হবে তার বেসটা। এই বেসটার উপরে ভর দিয়ে পুরো ইউনিট ফ্যামিলি ট্রিটা দাঁড়িয়ে থাকবে। তো এই আইডিয়াটা মাথায় রেখে আমরা বেসিক অর ফান্ডামেন্টাল ইউনিটের ডেফিনেশনে চলে যাই। Those units which can neither be derived nor can be resolved into other units are known as fundamental or basic units. Basic মানে একদম কোর, একদম অরিজিন। সেটার মানেটা কি হচ্ছে? যে ইউনিট গুলো নাকি অন্য কোনো ইউনিট থেকে তৈরি করা যায় না, বা যে ইউনিটটাকে ভেঙে অন্য কোনো ইউনিটে নিয়ে যাওয়া যায় না, সেই ইউনিটগুলোকে বলা হয় ফান্ডামেন্টাল অর বেসিক ইউনিট। ইজ ইট ক্লিয়ার টু এভরিবডি? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. ওকে, তো তাহলে যখন যেটা যে বুঝবে না আমাকে একটু থামিয়ে জিজ্ঞেস করবে। So what are basic units? Basic units can neither be derived nor can be constructed from any other unit. মানে তাকে সৃষ্টি বা ধ্বংস করা যাচ্ছে না, এই হচ্ছে পাতি কথা। সেই ইউনিট গুলো হচ্ছে বেসিক ইউনিট। বেসিক ইউনিট কি কি? এই যে কখানা রয়েছে দেখো, 9 খানা রয়েছে। There are 9 basic units. 9 fundamental entity, left hand side এ একদম লিখেছি দেখো, length, mass, time. Length, mass, time নিয়ে তো সমস্ত কিছুই হচ্ছে, CGS, MKS, FPS এই সমস্ত কিছুর ইনিশিয়ালেই রয়েছে length, mass and time। এছাড়াও যেগুলো ফান্ডামেন্টাল এন্টিটি, বেসিক এন্টিটি, সেইগুলো কি কি? টেম্পারেচার, ইলেকট্রিক কারেন্ট, luminous intensity, quantity of substance, plane angle and solid angle. আচ্ছা, লেন্থ কি জিনিস তোমরা জানো, মাসটাও জানো, টাইমটাও জানো। টেম্পারেচার সেও জানো, ইলেকট্রিক কারেন্ট সেটাও তোমরা জানো। লুমিনাস ইন্টেন্সিটি কি জিনিস? লুমিনাস ইন্টেন্সিটির বাংলা হচ্ছে দীপন প্রাবল্য। হ্যাঁ, এটা মানে সুন্দর ডেফিনেশন আছে, সুন্দর সাজিয়ে গুছিয়ে, সেগুলো তোমাদের দরকার নেই। আমি যেটা জাস্ট এমনি বেসিক যেটা তোমাদেরকে ধারণা দিতে পারি সেটা হচ্ছে কোনো একটা অবজেক্ট সে যদি ধরো মানে অ্যামাউন্ট অফ লাইট এনার্জি রেডিয়েট করে, তো সেটা জাস্ট কতটা অ্যামাউন্ট রেডিয়েট করতে পারে রিগার্ডিং সাম সার্টেন কন্ডিশনস। এটা হচ্ছে মোটামুটি একটা বেসিক আইডিয়া, ধরে নাও যে লুমিনাস ইন্টেন্সিটিটা কি ম্যাম বলছে। লাইট এনার্জিটা কি? হ্যাঁ ম্যাম আরেকবার বলবেন? লাইট এনার্জি যেটা বললেন ওটা কি? লাইট এনার্জি মানে লাইট পাতি, ধরে নাও একটা ও আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা লাইট এনার্জি রেডিয়েট করছে, তো সেটা কতটা লুমিনাস মানে কতটা অ্যামাউন্ট, যত বেশি লাইট এনার্জি রেডিয়েট করবে ততটা লুমিনাস ইন্টেন্সিটি বেশি। এইরকম একটা আইডিয়া জাস্ট ধরে নাও। কোয়ান্টিটি অফ সাবস্টেন্স, কোয়ান্টিটি অফ সাবস্টেন্স মানে কি?
তুমি এক থালা ভাত নিয়ে বসলে আর একটা একটা এক মুঠো ভাত নিয়ে বসলে, অবভিয়াসলি এক থালা ভাতের ভেতর যতগুলো ভাতের কণা থাকবে এক মুঠো ভাতে তার থেকে কম কণা থাকবে। কাজে কোয়ান্টিটি অফ সাবস্টেন্স হচ্ছে অনেকটা এরকম জিনিস। আমরা কোনো একটা সাবস্টেন্সকে, কোনো একটা জিনিস, ধরো তোমাদের হাতের কাছে যে মোবাইল রয়েছে সেটাকে যদি আমরা ভাঙতে থাকি, ভাঙতে 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 মলিকিউলার লেভেলে চলে গেলাম, তো অবভিয়াসলি যার মোবাইল একটা বিরাট বড় সাইজের, সেখান থেকে আমরা কোয়ান্টিটি অফ সাবস্টেন্স দ্যাট ইজ নাম্বার অফ মলিকিউলস অ্যাটমস যত পাবো, একটা ছোট মোবাইলে অবভিয়াসলি কম নাম্বার অফ পাবো। সো কোয়ান্টিটি অফ সাবস্টেন্স মিন্স দ্যাট, যেটা আমি মানে খুব ক্রুডলি বলতে গেলে, যেটা আমি এক্সাম্পল দিলাম ভাতের এক্সাম্পলটা, যদিও দ্যাট ইজ নট ইন মলিকিউলার লেভেল, কোয়ান্টিটি অফ সাবস্টেন্স ইজ রিগার্ডেড ইন মলিকিউলার লেভেল। ঠিক আছে, কতগুলো অ্যাটম মলিকিউল আছে কোনো একটা জিনিসের মধ্যে, এই জিনিসটা নিয়ে ডিল করে। প্লেন অ্যাঙ্গেল কি জিনিস তোমরা জানো? অ্যাঙ্গেল, কোণ বলতে যা বোঝায়, দুটো লাইন টেনে দিলাম একটা জায়গায় মিট করলো, দ্যাট ইজ কোণ। সলিড অ্যাঙ্গেল জানো কি জিনিস? না জানলে তোমরা যে ঘরে বসে আছো তার একদম কর্নারটাতে তাকাও, কি দেখতে পাচ্ছ? একটা 3 ডাইমেনশনাল অ্যাঙ্গেল, তাই তো? কর্নারে যে অ্যাঙ্গেলটা হয়েছে সেটা কিন্তু জাস্ট দুটো লাইন জয়েন করে অ্যাঙ্গেল হয়নি, তিনখানা জিনিস জয়েন করেছে, ছাদটা আর দুটো দেয়াল, দ্যাট ইজ সলিড অ্যাঙ্গেল। কিংবা আমরা যখন ঘটি গরম খাই আমরা কি করি, একটা চোঙের মতো জিনিসে দেয় না, দ্যাট ইজ সলিড অ্যাঙ্গেল। ইয়েস ম্যাম। তো এই জিনিস, এইগুলো হচ্ছে জাস্ট ফিজিক্যাল এন্টিটি গুলো, যেগুলো তোমরা জানো না সেইগুলো সম্বন্ধে আই এম গিভিং অ্যান আইডিয়া। এবার আমাদের মেন যে অবজেক্টিভ, দ্যাট ইজ দ্য এসআই ইউনিট এন্ড देयर সিম্বলস। এসআই ইউনিট, উই আর টকিং অ্যাবাউট এসআই ইউনিটস। কেন না, তোমাদের প্রথমেই বললাম যে ইউনিটটাই, বলো ম্যাম। বলছিলাম ফান্ডামেন্টাল ফিজিক্যাল এন্টিটি কি এই 9টাই আছে? এই 9টা আছে। ওকে ম্যাম। এই 9টা এন্টিটি ছাড়া আর যা যা ইউনিটস তুমি পাবে, বুঝবে দোজ আর অল ডিরাইভড এন্টিটি। এটাই হচ্ছে কোনো একটা তোমাকে একটা ইউনিট দিয়ে দেওয়া হলো, সেটা ফান্ডামেন্টাল হবে না ডিরাইভড হবে সেটা বোঝার সব থেকে সহজ উপায়। এই ফান্ডামেন্টাল 9খানা মুখস্থ রাখবে। কাজেই যখন একটা এন্টিটি দিয়ে দেওয়া হবে যে এটা ফান্ডামেন্টাল না ডিরাইভড, সেটা অ্যাটলিস্ট তুমি বুঝতে পারবে কি করে না, if those entities which you have been given, those are not in this within these 9 entities, যে এন্টিটিটা দেওয়া হয়েছে সেটা যদি এই 9 এন্টিটির মধ্যে না থাকে, then those are all derived entity। হলো সিম্পল। আচ্ছা, এবার এসআই ইউনিট গুলো আমরা পড়ে নেবো। কেন এসআই ইউনিট না, তোমাদের একটু আগেই বললাম যে 80% of the unit system is in SI system, দ্যাটস ওয়াই আমরা এসআইটাই পড়বো। তারপরে আমরা সিজিএস এর সাথে রিলেশনটা জেনে নিলেই সিজিএসটা আর আলাদা করে পড়তে হবে না। সো লেন্থের ইউনিট আমরা জানি এসআই তে হচ্ছে মিটার, মাসের ইউনিট কিলোগ্রাম, টাইমের ইউনিট সেকেন্ড, টেম্পারেচারের ইউনিট হচ্ছে কেলভিন। তোমাদের স্যার যখন থার্মালের পার্টটা পড়াচ্ছিলেন কিছুদিন আগে, ওই প্রি ক্লাসে, প্রি ডিপ্লোমা ক্লাসে, তখন মনে আছে পড়িয়েছিলেন টেম্পারেচারের এসআই ইউনিট হচ্ছে কেলভিন। यस স্যার। ইলেকট্রিক কারেন্টের ইউনিট অ্যাম্পিয়ার। লুমিনাস ইন্টেন্সিটিটা একটু মুখস্থ রাখবে, ক্যান্ডেলা। কোয়ান্টিটি অফ সাবস্টেন্সটা তোমরা কেমিস্ট্রিতে আরো বেশি করে পাবে, মোল। প্লেন অ্যাঙ্গেল, আমরা অ্যাঙ্গেল জেনারেলি ডিগ্রিতে মাপি, কিন্তু মোস্ট স্ট্যান্ডার্ড মেজারমেন্ট হচ্ছে রেডিয়ান। ডিগ্রি আর রেডিয়ানের ভেতর কি রিলেশন এটসেট্রা সেগুলো তোমরা কিন্তু ম্যাথসে পড়বে, আমরাও রোটেশনাল মোশন যখন পড়াবো তখন দেখিয়ে দেবো। এখন জেনে রাখো প্লেন অ্যাঙ্গেলের ইউনিট হচ্ছে এসআই ইউনিট হচ্ছে রেডিয়ান। আর যারা জানো কি রিলেশন তারা তো ভালো কথা। নেক্সট আসছে সলিড অ্যাঙ্গেল, যার এসআই ইউনিট হচ্ছে স্টেরিডিয়ান। এইবার আসি সিম্বলসে। সিম্বলস গুলো দেখো, লেন্থের সিম্বল হচ্ছে এইটা, একটুখানি ভালো করে লক্ষ্য করবে। লেন্থের সিম্বল আমরা লিখেছি এম। এই যে এম, এটা কিন্তু ছোট হাতের এম। এই সিম্বল গুলো যখন লিখবে তখন কিন্তু সবাই মাথায় রাখবে যে যেটা ছোট হাতের আছে সেটা ছোট হাতের, যেটা বড় হাতের আছে সেটা বড় হাতের। which is capital letter you should have to write it in capital letter, which is in small letter you have to write it in small letter.
ক্যাপিটাল আর স্মল যদি গুলিয়ে ফেলো দেন দেয়ার উইল বি আ হিউজ মিস্টেক। লেন্থের সিম্বলে আছে দেখো মিটার, দ্যাট ইজ স্মল এম। এটাই যদি ক্যাপিটাল এম লেখো মানেটা কিন্তু আলাদা দাঁড়িয়ে যাবে, মিটার ছাড়া অন্য কিছু হয়ে যাবে। সেগুলো কি হবে তোমরা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে যখন হাতে কলমে করবে তখনই বুঝতে পারবে। তো এখন যতটুকু বলা হচ্ছে সেইটুকু মাথায় ঢুকিয়ে রাখো ভালো করে। So you have to know all the SI units, মুখস্থ রাখতে হবে, all the physical entity, their corresponding SI units and their corresponding symbols. তো ফার্স্টে আসলো মিটার ছোট হাতের এম, কিলোগ্রাম দুটোই ছোট হাতের কেজি, সেকেন্ড দেখো একটাই ছোট হাতের এস, বড় হাতের স্পেস লিখবে না। এই দেখো কেলভিনে কিন্তু বড় হাতের কে, কাজেই বুঝতে পারছো তুমি যদি কিলোগ্রাম লিখতে গিয়ে বড় হাতের কে আর ছোট হাতের জি লিখে দাও তাহলে তার মানেটা কিন্তু দাঁড়িয়ে যাবে কেলভিন গ্রাম। বোঝা গেছে? এই কারণেই বলছি যে কোনটা ক্যাপিটাল লেটার কোনটা স্মল লেটার সেটা কিন্তু খুব ভালোভাবে কনসিয়াসলি মনে রাখবে, না হলে অন্য কিছু উল্টোপাল্টা মানে দাঁড়িয়ে যাবে, একটা ইউনিট লিখবে আরেকটা ইউনিট দাঁড়িয়ে যাবে। অ্যাম্পিয়ার ক্যাপিটাল এ, ক্যান্ডেলা ক্যাপিটাল সি and small d। মোলটা তুমি MOL পুরোটাই লিখতে পারো, বা যদি শর্ট ফর্মে MOL লেখো তো এমটাকে ক্যাপিটাল হতে হবে। রেডিয়ান RAD সবকটাই ছোট হাতের, স্টেরিডিয়ান বড় হাতের এস ছোট হাতের আর। এই এখানে এই যে 9টা জিনিস রয়েছে, 9টা এন্টিটি, তাদের SI ইউনিট এবং তাদের সিম্বলস, এই প্রত্যেকটা কিন্তু ইউ হ্যাভ টু স্টাডি ভেরি কেয়ারফুলি। এই গেল বেসিক ইউনিট। এবার আমরা একটু শক্ত জিনিসে যাচ্ছি, দ্যাট ইজ ডিরাইভড ইউনিট। বেসিক ইউনিট কি বলেছে? দোজ ইউনিট হুইচ ক্যান বি ডিরাইভড অর ক্যান বি ক্রিয়েটেড ফ্রম এনি আদার ইউনিট। অবভিয়াসলি তাহলে ডিরাইভড ইউনিটটা কি হবে? ডিরাইভড নামটা থেকেই বোঝা যাচ্ছে যেগুলো ডিপেন্ডেন্ট। হ্যাঁ, ডিরাইভড কথাটা থেকেই বোঝা যাচ্ছে যে যেগুলো নাকি ডিরাইভ করা হয়েছে। ম্যাম এইগুলো কি খাতায় লিখবো? যেগুলো এখানে দেয়া হচ্ছে স্লাইড শো করা হচ্ছে সেইগুলো খাতায় লেখার দরকার নেই, এরপরে তোমাদের যেগুলো করতে দেবো সেগুলো খাতায় লিখে করবে। আচ্ছা, নেক্সট উই উইল কাম টু ডিরাইভড ইউনিট। ডিরাইভড ইউনিট বা লব্ধ একক নামটা থেকেই বোঝা যাচ্ছে যে লব্ধ মানে কোনো কিছু থেকে পাওয়া গেছে, ডিরাইভড কোনো কিছু থেকে ডিরাইভ করা হয়েছে। So the definition of derived unit should be just opposite to that of fundamental unit, right? So what is derived unit? Derived unit are those which can be derived from and also can be resolved into fundamental units. তার মানে derived unit কোনগুলো? যেগুলো নাকি অন্য ইউনিট থেকে, অন্য ইউনিট বলতে কোনগুলো? ফান্ডামেন্টাল ইউনিট অবভিয়াসলি, কারণ ফান্ডামেন্টাল আর ডিরাইভড এই দুটো জিনিসই আছে। তো কার থেকে তৈরি করব? তৈরি করতে গেলে সেই ফান্ডামেন্টালের কাছ থেকেই তৈরি করতে হবে। তো যে ইউনিটগুলো ফান্ডামেন্টাল ইউনিটের সাহায্যে তৈরি, বা যে ইউনিটগুলোকে ভাঙতে ভাঙতে আমরা ফান্ডামেন্টাল ইউনিট পাবো, সেই ইউনিটগুলো হচ্ছে derived unit. Derived unit means those units which have been derived or which can be derived or which can be resolved. সিম্পল, ফান্ডামেন্টালটা বুঝে গেলে ডিরাইভটা জাস্ট আইডিয়াটা নিয়ে বসিয়ে দিলেই হয়ে যাবে। সো একটা ডিরাইভড ইউনিটের এক্সাম্পল আমরা করি, এবার তোমরা খাতা পেন বার করতে পারো। ইউনিট অফ এরিয়া, এরিয়া মানে ক্ষেত্রফল, যেটা আমি লিখেছি মিটার স্কোয়ার। আচ্ছা, মিটারটা কি ইউনিট? ডিরাইভড না ফান্ডামেন্টাল? ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টাল ইউনিট। ফান্ডামেন্টাল ইউনিট। তাহলে আমরা ইউনিট অফ এরিয়া সেইটা যেটা পেয়েছি সেটা কিন্তু পেয়েছি মিটার স্কোয়ার, শুধু মিটার কিন্তু পাইনি। কাজেই দিস ইজ ডিরাইভড ইউনিট। ফান্ডামেন্টাল ইউনিট কিন্তু একখানা, এখানে দুটো ফান্ডামেন্টাল ইউনিটকে গুণ করে তৈরি করা হয়েছে, দ্যাটস ওয়াই দিস ইজ ডিরাইভড ইউনিট এন্ড নট ফান্ডামেন্টাল ইউনিট। এটা ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? ফান্ডামেন্টাল ইউনিট কিন্তু একখানাই থাকবে, মানে যদি তোমার মিটার ইউজ হবে,
যদি কিলোমিটার ইউজ করো একবারই ইউজ হবে, যদি সেকেন্ড ইউজ করো একবারই ইউজ হবে। ফান্ডামেন্টাল ইউনিট যে আমি লিস্টটা দিয়ে দিয়েছিলাম ওই প্রত্যেকটা একবার করেই ইউজ হবে, দোজ আর ফান্ডামেন্টাল ইউনিট। এবার সেই ইউনিট গুলোই যখন একের বেশিবার ইউজ হচ্ছে, একের বেশিবার ইউজ হচ্ছে বা দুটো তিনটে ফান্ডামেন্টাল ইউনিটকে গুণ করে বা ভাগ করে তৈরি হচ্ছে, তখন কিন্তু সেটা পড়ে যাচ্ছে ডিরাইভড ইউনিটের খাতায়, ফান্ডামেন্টাল ইউনিট কিন্তু নয়। ইজ ইট ক্লিয়ার টু এভরিবডি? Yes, ma'am. Clear. Yes, ma'am. Okay. Yes. Unit of area is a derived unit. তোমাদের এটা আমি আরো বারবার বলে দিচ্ছি এই কারণে, কারণ তোমরা যেই দেখো মিটার আছে, আরে ম্যাম তো বলেছিল মিটার কিলোমিটার থাকলেই ফান্ডামেন্টাল, অতএব বসিয়ে দাও ফান্ডামেন্টাল। না, একদমই না। দেখবে শুধু মিটার আছে না মিটারের মাথায় আরো কিছু আছে, মিটারটা কতবার ইউজ হয়েছে, কিলোমিটার থাকলে সেটা কতবার ইউজ হয়েছে, একের বেশি টাইমস ফান্ডামেন্টাল ইউনিট ইউজ হলেই সেটা হয়ে যাচ্ছে ডিরাইভড ইউনিট। Another example, unit of work done. আমরা পড়েছি ওয়ার্ক ডান ইউনিট জুল, এগুলো আবার ডিটেইলস আমরা পরে পড়ছি। এখন জাস্ট জেনে রাখো ইউনিট অফ ওয়ার্ক ডান, এগুলো তোমাদের সব হাতে কলমে করতে হবে, আমি এদিক বাদেই পড়াবো। তো এখন জাস্ট এক্সাম্পল হিসেবে জেনে রাখো ওয়ার্ক ডান এর ইউনিট হচ্ছে জুল, সেটাকে আমরা ভেঙে লিখতে গেলে লিখতে পারি কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2, মানে ইনভার্স স্কয়ার যেটাকে বলে। কেজি by kg itself is a fundamental unit, মিটারও তাই, সেকেন্ডও তাই। কিন্তু এখানে যে খিচুড়িটা তৈরি হয়েছে তাতে কেজি একবার আছে, মিটার দুবার আছে, সেকেন্ডও দুবার আছে, ইনভার্স ওয়েতে কিন্তু দুবার আছে। দ্যাটস ওয়াই এটা কোনো দিক থেকে কিন্তু ফান্ডামেন্টাল ইউনিট নয়, দিস ইজ কমপ্লিটলি ডিরাইভড ইউনিট। When a fundamental unit or many fundamental units are all together, then or these are repeating more than one times, those are all derived unit and not fundamental units at all. Hello, ma'am. বলো ম্যাম বলছি তাহলে এই এটা হ্যালো তাহলে ম্যাম বলছি এটা তো আমরা ডেফিনেশনে ইউজ করতে পারি যে ওয়ান টাইমস এর বেশি যদি ইউজ হয় তাহলে সেটা ডিরাইভড ইউনিট। হ্যাঁ, সেটা ডেফিনেশনে ইউজ করতে পারো, কিন্তু ডেফিনেশন ফান্ডামেন্টাল ইউনিট যে তোমরা ডেফিনেশনটা যত কম্প্যাক্ট হয় তত লোকে বেশি খুশি হয়, মানে তুমি অনেক কিছু লিখতে পারো কিন্তু যত অল্প কথায় কোর জিনিসটা বলবে তত মার্কসটা বেশি ক্যারি করে এবং লোকে খুশিও হয়। ডেফিনেশন মিনসই, নাহলে আমি যে তোমাকে যখন যখন ইউনিট ব্যাপারটা কি সেটা বললাম, সেটা বলতে গিয়ে যে গল্পটা বললাম, গল্পটা লিখলে তো আরো ভালো, বেশ ভালো করে বুঝিয়ে দেওয়া যায়। কিন্তু যখন তোমাদের এক্সপ্লেনেশন চাইবে তখন তুমি যদি এই গল্পগুলো মানে যেভাবে আমি তোমাকে গল্প দিয়ে দিয়ে বোঝালাম সেরকম ভাবে যদি লেখো, দেন দ্যাট ইজ ওয়েল এনাফ। যদি এক্সপ্লেনেশন না চাই শুধু ডেফিনেশন চায়, দেন তোমাদের অবজেক্টিভই থাকবে যে উইথ মিনিমাম ওয়ার্ডস উই উইল এক্সপ্লেন দ্য ম্যাক্সিমাম থিং। সেই কারণেই ডেফিনেশন গুলো কংক্রিট ওয়েতে তোমাদের দেওয়া হয়, এবং দেখবে ছোটবেলা থেকেই তোমরা শুনে আসছো যে ডেফিনেশনটা যতটা পারবে চেষ্টা, যদিও এটা ঠিক মানে লজিক্যাল নয়, কিন্তু বলা হয় যে যতটা পারবে যে ওয়ার্ড গুলো থাকবে ওগুলো মাথায় নিয়ে মুখস্থ করে লিখে ফেলবে। যদিও ডেফিনেশন মুখস্থ করার কিছু নেই, ব্যাপারটা বুঝে গেলে মুখস্থ অটোমেটিক হয়ে যায়, কিন্তু বলা হয় এই কারণেই as we want to express the maximum essence of the definition with minimum words. ঠিক আছে, তুমি বলতেই পারো কিন্তু যেটা আপাতত দেয়া আছে that's well enough. ওকে, আচ্ছা এবার পরেরটা প্রসিড করছি। ওকে, আমি ডাইমেনশনটা পরের দিন করাবো, এটা জাস্ট একটুখানি এসে গেছে এখানে, লিভ ইট। নেক্সট আমি একটু আসলে ইউনিট আর ডাইমেনশন দুটোই না খুব খাপে খাপে বসে যায়, আমরা নেক্সট দিন যখন ডাইমেনশনটা পড়াবো তখন তোমরা দেখতে পাবে। আজকে শুধু ইউনিটস গুলোই পড়াচ্ছি, সো ফোকাস অন ইউনিটস নট অন ডাইমেনশন। ডাইমেনশন গুলো পড়বে তোমাদের স্লাইড শোতে, কিন্তু অতটা কেয়ার করার আপাতত দরকার নেই, নেক্সট ক্লাসে হবে। আচ্ছা, এইখানে দেখো কি আছে, এইখানে দেখতে পাচ্ছ তো পুরো ছবিটা, অনেকগুলো 15খানা জিনিস আছে, দেখতে পাওয়া যাচ্ছে তো ভালো করে? ম্যাম একটু জুম করা যাবে? ঠিকঠাক বোঝা যাচ্ছিল, একটু জুম করুন। তোরা নিজেরাই জুম করতে পারবি। হ্যাঁ, তুমি ইয়েটা তোমার স্ক্রিনের উপর ট্যাপ করো, জুম হয়ে যাবে, যেরকম ভাবে জুম করো তোমরা জুম হয়ে যাবে। জাস্ট ডাইমেনশন পার্টটা দেখতে হবে না,
তোমরা শুধু ফার্স্ট তিনটে কলাম সিরিয়াল নাম্বারটা ছেড়ে দাও, ফিজিক্যাল কোয়ান্টিটি আর রিলেশন, আর একদম লাস্ট কলামটা এসআই ইউনিট, এইটার উপরে কনসেন্ট্রেট করো। সবাই খাতা পেন হাতে নিয়েছো? জুম করলে আরো ইজি হয়ে যাচ্ছে। আমি কি বলছি লেখো। কোথায় হেজিং হচ্ছে? ঠিকই আছে। কোনটাকে ল্যান্ডস্কেপ মোডে নাও, তাহলেও অনেকটা দেখতে পাবে। আচ্ছা, ম্যাম তো ল্যাপটপে ক্লাস করছিলাম। ল্যাপটপে তো খুবই ভালো, ল্যাপটপে তো সুন্দর দেখতে পাওয়া যাবে, আচ্ছা ল্যাপটপে জুম করারও দরকার হবে না। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আর এই জিনিসগুলো যখন তোমাদের দিয়ে দেবো তখন তো আরো ভালো করে দেখতেই পাবে। আচ্ছা, ফার্স্ট ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ এরিয়া। সবাই লেখো এরিয়া। তারপরে দেখো যে রিলেশনটা লেখা আছে, দ্যাট ইজ কি? লেন্থ ইনটু ব্রেথ। দেখতে পাচ্ছ? আগে জাস্ট তুমি লিখে যাও, তারপরে আমরা ডিসকাস করবো কিভাবে কি করছি। লেন্থ ইনটু ব্রেথ লিখেছো? আচ্ছা, এবার দেখো এরিয়া তার রিলেশন লিখলাম, এবারে তার ইউনিট লিখবো। তো মনে রাখতে হবে আমরা যে ফিজিক্যাল এন্টিটিটাকে ইউনিটে লিখবো, যার ইউনিট বার করতে দিয়েছে, সেই ফিজিক্যাল এন্টিটিটাকে at first we have to write down its physical relation. This is the first step. দরকার হলে তোমরা স্টেপ 1 স্টেপ 2 করে লিখেও নিতে পারো। তোমাদের কোশ্চেন পরীক্ষায় যেগুলো আসে আমি একটু বলছি। কখনো আসে যে রাইট ডাউন দ্য এসআই ইউনিটস, ফাইন্ড আউট দ্য এসআই ইউনিটস, অথবা আসে ফাইন্ড আউট দ্য ডাইমেনশনস। কতগুলো ফিজিক্যাল এন্টিটি দেওয়া হয়, তাদের এসআই ইউনিট লেখো, তাদের ডাইমেনশন লেখো। তো যখনই তোমাদের এসআই ইউনিট গুলো বার করতে দেবে, ডাইমেনশন কিভাবে বার করবে নেক্সট ক্লাসে হবে। যখনই তোমাদের এসআই ইউনিট গুলো বার করতে দেবে, তোমরা কিভাবে বার করবে? ফার্স্ট স্টেপ হচ্ছে যে ফিজিক্যাল এন্টিটিটার এসআই ইউনিট বার করতে বলবে, তার করেসপন্ডিং ফিজিক্যাল রিলেশনটা লিখে ফেলতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। তো তাহলে আমরা এরিয়ার ফিজিক্যাল রিলেশন জানি, দ্যাট ইজ লেন্থ ইনটু ব্রেথ। হয়ে গেল ফার্স্ট স্টেপ। স্টেপ নাম্বার 2, দেখো তুমি যে স্টেপটা লিখেছো, ইজ ইট কমপ্লিটলি ইন টার্মস অফ বেসিক এন্টিটি, নাকি এর ভেতরে কিছু ডিরাইভড এন্টিটিও ঢুকে আছে? অবজার্ভ ইট। যে ফর্মুলাটা তুমি লিখেছো, ইজ ইট কমপ্লিটলি ইন টার্মস অফ বেসিক এন্টিটি or it consists of some derived entity as well? ম্যাম দুটো বেসিক এন্টিটি আছে, তার মানে দুটো যদি বেসিক এন্টিটি থাকে তাহলে তো সেখান থেকে আমরা ডিরাইভড ইউনিট পাবো, এন্টিটি পাবো। আমি বলতে চাইছি না, আমি যেটা বলছি যে যে ফর্মুলাটা লিখেছো তাতে প্রত্যেকটা টার্ম যেটা পেয়েছো, প্রত্যেকটা টার্ম কি কমপ্লিটলি বেসিক এন্টিটির টার্মে আছে না বেসিক এন্টিটিও আছে, চাই ডিরাইভড এন্টিটিও আছে? বেসিক এন্টিটি আছে তো সবকটা? Length is a basic entity and breadth is also a basic entity. Okay? আচ্ছা, এখানে আমি বলে দিচ্ছি যে যদি ধরো লেন্থ আর ব্রেথে আছে ভালো কথা, যদি এরকম কিছু হতো যে যে ফর্মুলাটা লিখেছি তাতে ধরো একটা এন্টিটি বেসিকে আছে আর একটা এন্টিটি ধরো ডিরাইভডে আছে, বা ধরো দুটোই ডিরাইভডে আছে, তখন আমরা কি করতাম? তখন আমাদের স্টেপ 2 হতো যে এই যে এন্টিটি গুলো পেয়েছি সেইগুলোকে আমরা ক্রমাগত ভাঙতে 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 যাব। কতক্ষণ ভাঙবো? যতক্ষণ না আমরা পুরো ফর্মুলাটাকে কমপ্লিটলি বেসিক এন্টিটি টার্মসে পাই। ওকে, এখানে আমাদের আর ভাঙাভাঙির দরকার নেই, বিকজ উই হ্যাভ অলরেডি গট টু বেসিক এন্টিটিস, লেন্থ এন্ড ব্রেথ। ম্যাম তার মানে আমাদের রিলেশনটাকে বেসিক এন্টিটিতেই রাখতে হবে? রিলেশনটাকে ভেঙে ভেঙে কমপ্লিটলি বেসিক এন্টিটিতে নিয়ে যেতে হবে। যে ডিরাইভড এন্টিটিটা দেয়া হবে, আমরা তো ডিরাইভড এন্টিটির ডেফিনেশনেই পড়েছি যে উই ক্যান স্প্লিট ইনটু বেসিক এন্টিটিস। তো
তো সেই স্প্লিটিংটা আমাদের কিন্তু করতে হবে when we are finding the SI unit or the dimension of the physical entity. ক্লিয়ার হয়েছে? তাহলে এখন আমাদের ওটা নিয়ে সেকেন্ড পার্টটা নিয়ে চিন্তা করার দরকার নেই, সেকেন্ড স্টেপটা নিয়ে, কারণ আমরা যে ফর্মুলাটা লিখেছি ফর্মুলাটাই সঙ্গে সঙ্গে সুন্দর করে আমাদের বেসিক এন্টিটি টার্মসেই চলে এসছে। So we will now proceed to the step 3. স্টেপ 3 বলছে যে যে এন্টিটি গুলো পেয়েছো সেই এন্টিটি গুলোর করেসপন্ডিং বেসিক ইউনিটস গুলো লিখে ফেলো। লেন্থ পেয়েছো, ব্রেথ পেয়েছো, দুটোই বেসিক এন্টিটি, লেন্থ ইজ আ বেসিক এন্টিটি, ব্রেথ ইজ অলসো আ বেসিক এন্টিটি। তো তাহলে লেন্থের একটা বেসিক ইউনিট আছে, সিমিলারলি ব্রেথেরও বেসিক ইউনিট সেম, দুটোরই বেসিক ইউনিট হচ্ছে মিটার। So in step 3 you will write down the basic units, that is meter into meter, that is meter square. বোঝা গেল কি করে জিনিসটা হলো? ম্যাম বলছিলাম যে এটা প্রচন্ড হেজি লাগছে, এটা প্রচন্ড হেজি লাগছে ম্যাম, হোয়াটসঅ্যাপে এটা দিয়ে দেবেন? আমি সব দিয়ে দেবো, সমস্ত দিয়ে দেবো, এখন তো শেয়ার করতে পারছি না, এখন শোনো, মুখে যেটা বলছি সেটা শোনো। হেজি লাগবেই তো, একটার মধ্যে অনেকগুলো লেখা আছে, হেজি লাগবে। ওকে ম্যাম। আচ্ছা, এটা মাথায় ঢুকেছে তো যেটা বলতে চাইছিলাম, কি করে ফার্স্ট স্টেপ হচ্ছে রাইট ডাউন দ্য করেসপন্ডিং রিলেশন। সেকেন্ড স্টেপ হচ্ছে ব্রেক দ্য রিলেশন আনটিল অ্যান্ড আনলেস ইউ গেট ইট কমপ্লিটলি ইন টার্মস অফ ফান্ডামেন্টাল এন্টিটিস। থার্ড স্টেপ হচ্ছে রাইট ডাউন each and every basic units, আর লাস্ট স্টেপে ওই বেসিক ইউনিট গুলো গুণ করলে you will get the result. বোঝা গেছে? ম্যাম এমটা কি করে আসলো? M3 টা এটাই বুঝতে পারা যাচ্ছে না। M3 কোথায়? m স্কয়ার তো এরিয়া করছি তো, লেন্থ ইনটু ব্রেথ, মানে একটা মাস, ব্রেথ মানে আরেকটা মাস, দুটোকে গুণ করলাম মাস স্কয়ার এর, এই একটা মিটার আরেকটা মিটার, দুটো মিটারকে গুণ করলাম মিটার স্কয়ার এলো। ও লেন্থ বাই লেন্থ গুণ করেছেন? লেন্থ ইনটু ব্রেথ, লেন্থের ইউনিট মিটার, ব্রেথের ইউনিট মিটার, দুটো মিটারকে গুণ করলে কি হবে? মিটার স্কয়ার। ম্যাম তাহলে মাইনাস দিয়ে যে L2 লেখা রয়েছে একটা, মাইনাস দেয়া ডাইমেনশনাল রয়েছে, ওটা ইকুয়াল টু দেয়া রয়েছে, আর ডাইমেনশনটা আমি এখন দেখতে বারণ করেছি, তুমি কেন ডাইমেনশন দেখছো? তাহলে এরিয়াটা বোঝা গেছে, আমি সব থেকে সোজাটা পড়ালাম। Yes ma'am. এরিয়াটা বোঝা গেছে? ভেরি গুড। আছে তোমরা দেখবে 2 3 4 5 6 7 পরপর যেগুলো আছে 15 অবধি যা যা আছে, তোমাদের রিলেশন গুলো তোমরা করতে গেলেই বুঝতে পারবে যে এই জিনিসটা খুব ইজি, কিন্তু করতে গেলে যেখানে চাপটা আসবে সেটা হচ্ছে ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য রিলেশনস। এই যে যে জিনিসগুলোর ইউনিটস বা ডাইমেনশন বার করতে দেবে তার রিলেশন গুলো কিন্তু অবশ্যই মুখস্থ রাখতে হবে, অথবা আমরা আগে যেগুলো করেছি সেগুলো মনে রাখতে, মানে রিকল করতে হবে, আদারওয়াইজ কিন্তু এই জিনিসটা হবে না, কারণ তোমাকে পরীক্ষায় এই রিলেশন গুলো অবশ্যই দিয়ে দেবে না, জাস্ট ফিজিক্যাল এন্টিটিটা দেবে। তো তোমাদের আমি নেক্সট আরেকটা করাচ্ছি, এক্সাম্পল নাম্বার 9 দেখো রয়েছে ফোর্স। সবাই খাতায় লেখো ফোর্স। ফার্স্ট স্টেপ কি হবে? ম্যাডাম একটা কোশ্চেন ছিল। বলো। হ্যালো, বলছি ম্যাডাম কোশ্চেন কি আমাদের বাংলায় হবে না ইংলিশ ল্যাঙ্গুয়েজে হবে? ইংলিশে হবে, ইংলিশে। ওকে ম্যাম আনসার তো বাংলায় দিতে পারি? হ্যাঁ লিখতে পারো। ওকে ম্যাম আমরা আনসার লিখতে পারবো? হ্যাঁ তোমরা ফার্স্ট ইয়ারে বাংলায় লিখতে পারবে, সেকেন্ড ইয়ার থেকে কিন্তু আবার কমপ্লিটলি ইংলিশে লিখতে হবে। ওকে আচ্ছা ম্যাম এটা কন্টিনিউ করে নিক, তারপর তোমাদের আমি এই ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা বলে দিচ্ছি। ম্যামকে একটু কন্টিনিউ করতে দাও, ক্লাসটা শেষ হোক ম্যামের, তারপর আমি বলে দিচ্ছি ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা। একটু ওয়েট করো, তোমরা শুনে নাও ম্যাম কি বলছেন। ওকে, এরপরে আরেকটু কঠিন একটা প্রবলেম করাই, দ্যাট ইজ
ফোর্স, সবাই লেখো ফোর্স, লিখেছো? আচ্ছা, স্টেপ 1 কি বলেছিলাম? ফার্স্ট স্টেপ হচ্ছে রাইট ডাউন দ্য করেসপন্ডিং রিলেশন, তাই তো? তো ফোর্সের রিলেশনটা ফার্স্টে লিখতে হবে তোমাদেরকে। মাস ইনটু ফোর্স ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। এটা গেল ফার্স্ট স্টেপ, স্টেপ 1। আচ্ছা, স্টেপ 2 কি ছিল? স্টেপ 2 ছিল হচ্ছে যে এই যে এন্টিটি গুলো এসছে, দ্যাট ইজ মাস এন্ড অ্যাক্সিলারেশন, এই অ্যাক্সিলারেশনটা বেসিক এন্টিটি না ডিরাইভড এন্টিটি? ম্যাম ডিরাইভড। মাসটা কিন্তু বেসিক এন্টিটি, কিন্তু অ্যাক্সিলারেশন ইজ কমপ্লিটলি ডিরাইভড এন্টিটি, বেসিক এন্টিটি নয়। তাহলে আমাদেরকে কি করতে হবে? স্টেপ 3 কি বলছিল? স্টেপ 2 কি বলছিল? যে বেসিকে যাও ম্যাম, বেসিক এন্টিটিতে কনভার্ট করতে হবে। যেটা বেসিকে এসে গেছে তাকে নিয়ে মাথা ঘামাবো না, দ্যাট ইজ মাসকে নিয়ে আর মাথা ঘামানোর দরকার নেই। কিন্তু যেটা বেসিকে নেই, দ্যাট ইজ অ্যাক্সিলারেশন, তাকে কি করতে হবে? আমাকে ভেঙে ভেঙে নিয়ে যেতে হবে বেসিক এন্টিটি টার্মসে। তাহলে অ্যাক্সিলারেশনকে ভেঙে আমাদের বেসিক এন্টিটি টার্মসে নিয়ে যেতে গেলে কি করতে হবে? অ্যাক্সিলারেশনের ফর্মুলা লিখতে হবে, তাই তো? অ্যাক্সিলারেশনের ফর্মুলা লিখতে হবে। এটা বোঝা যাচ্ছে কি বলছি? যেটা বেসিকে এসে গেছে তাকে ছেড়ে দাও, মাসকে ছেড়ে দাও, মাসকে নিয়ে নাড়াঘাটা করো না। পড়ে আছে অ্যাক্সিলারেশন, যে নাকি এখনো ডিরাইভড অবস্থায় রয়েছে, তাকে যদি আমাদেরকে ভাঙতে হয়, মানে বেসিক এন্টিটি টার্মসে লিখতে হয়, তাহলে কি করতে হবে? অ্যাক্সিলারেশনের ফর্মুলা লিখতে হবে। উই হ্যাভ টু রাইট ডাউন দ্য ফর্মুলা অফ অ্যাক্সিলারেশন, রাইট? তাই তো? আচ্ছা, এবার অ্যাক্সিলারেশন ফর্মুলা কি হবে? অ্যাক্সিলারেশনের ফর্মুলা দেখো 8 নম্বরে লেখা আছে, চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম। দেখতে পেয়েছো? নাম্বার 8 এ লেখা রয়েছে অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম। তার মানে ফোর্স ইজ ইকুয়াল টু দাঁড়িয়ে গেল, সবাই খাতায় লিখছো তো? ফোর্স ইজ ইকুয়াল টু দাঁড়িয়ে গেল মাস ইনটু অ্যাক্সিলারেশন, which is equals to mass into acceleration এর জায়গায় লিখবো change of velocity by time. Is it clear এখনো অবধি? Yes, ma'am. Can you repeat in English? Yes, repeat. Ma'am, please repeat. Yes, ma'am. By time. আচ্ছা, এইবারে দেখো এই যে চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম এলো, এইখানে ভেলোসিটিটা কি ডিরাইভড না বেসিক? Velocity is a বেসিক Basic. derived entity. Derived. টাইমটা হচ্ছে বেসিক এন্টিটি, তাই তো? তাহলে চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম, সেইখানে আমাদেরকে ভেলোসিটি টাইমটাকে নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই। উই হ্যাভ টু কনসিডার দ্য চেঞ্জ অফ ভেলোসিটি পার্ট, কারণ চেঞ্জ অফ ভেলোসিটিটা এখনো কিন্তু ডিরাইভড হয়ে রয়েছে, রাইট? তো তাহলে আমরা we have to decompose the velocity part again. velocity পার্টটাকে আবার আমাদেরকে ভাঙতে হবে, ঠিক আছে? এবার ভেলোসিটির ফর্মুলা লিখতে হবে, তার মানে ভেলোসিটির ফর্মুলা 7 নম্বরে দেয়া আছে, দেখতে পাচ্ছো? ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে ভেলোসিটির জায়গায় লিখে নাও ডিসপ্লেসমেন্ট বাই টাইম। লিখেছো? ম্যাম কি বললেন? ভেলোসিটিটাকে ভাঙলে কি হবে? ডিসপ্লেসমেন্ট বাই টাইম।
velocity equal to Example displacement 7 velocity is equals to displacement by time পেয়েছো এটা লেখা হলে আমাকে বলবে আমি লিখে দেখাবো Yes, ma'am. Complete. yes ma'am লেখা হয়ে গেছে ওকে তাহলে জায়গা একটু ওকে লেখা তাহলে হয়ে গেছে একটু ma'am। দেখাচ্ছি এক মিনিট দেখো ওকে সো আমাদের দেখতে পাচ্ছ তো আমার স্ক্রিনটা yes ma'am দেখা যাচ্ছে Yes, yes, ma'am. yes ma'am কোথায় গেল? এক সেকেন্ড আচ্ছা তো তাহলে আমি দিয়েছিলাম কি ফোর্স ঠিক আছে ফোর্স ইনটু ছিল কি মাস ইনটু অ্যাক্সিলারেশন সেখান থেকে আমরা ভেঙে কি পেলাম মাসটা মাসের মতো হইল অ্যাক্সিলারেশন কে ভেঙে আমরা কি পেয়েছি ভেলোসিটি তারপরে পেলাম ডিভাইডেড বাই টাইম তারপরে আমি বললাম যে মাসকে নিয়ে কিছু নাড়াঘাটা করব না মাস মাসের মতো থাক এন্ড উই উইল কনসেন্ট্রেট অন ভেলোসিটি যেহেতু ভেলোসিটিটা হচ্ছে একটা ডিরাইভড ইউনিট দ্যাটস ওয়াই উই হ্যাভ রিটেন ডাউন দ্য ফর্মুলা অফ ভেলোসিটি ভেলোসিটির ফর্মুলা ছিল ডিসপ্লেসমেন্ট বাই টাইম ব্র্যাকেটের মধ্যে যেটা লিখেছি সেটা কিন্তু শুধুমাত্র ভেলোসিটি দেখো ভেলোসিটিটাকে লিখেছি ডিসপ্লেসমেন্ট বাই টাইম দেখেছো আমি কিন্তু ভেলোসিটি বাই টাইম Yes, ma'am. yes ma'am টাইমটা বাদ আছে আপাতত টাইমটা আপাতত বাদ আছে আমি সেটা ব্র্যাকেটের বাইরে লিখলাম বাই টাইম এটা বোঝা গেল Yes, ma'am. ব্র্যাকেটের মধ্যে জিনিসটা হচ্ছে অনলি দ্য ফর্মুলা অফ ভেলোসিটি বাইরে রয়েছে টাইম টাইমটা কি কাটাকাটি করা যেতে পারে হ্যাঁ টাইম দুটো কি কাটাকাটি করা যেতে পারে হ্যাঁ আসছি দাঁড়াও এইবারে দেখো আমরা যা যা পেয়েছি মাস ডিসপ্লেসমেন্ট টাইম এইখানে কি কোনো ডিসপ্লেসমেন্ট হলো এখনো ডিরাইভড আছে হ্যাঁ হ্যাঁ ডিসপ্লেসমেন্টটা তো এখনো ডিরাইভডই আছে না ডিসপ্লেসমেন্টটা ডিরাইভড এন্টিটি নয় ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে একটা লেন্থ ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে সরণ সরণ মানে কি একটা পয়েন্ট আর আরেকটা পয়েন্টের ভেতরে যে ডিসটেন্সটা মিনিমাম ডিসটেন্স ওকে ম্যাম সরণের ডেফিনেশন পড়েছিল ছোটবেলায় মনে আছে সরণ কাকে বলে ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়ালস টু দ্য মিনিমাম ডিসটেন্স বিটুইন টু পয়েন্টস তো ডিসটেন্স বিটুইন টু পয়েন্টস মানে কি দ্যাট ইজ অ্যাকচুয়ালি আ লেন্থ ঠিক আছে Basic quantity, ma'am. বেসিক Yes, ma'am. এখানে যা যা পেয়েছি মাস ডিসপ্লেসমেন্ট এন্ড টাইম অল আর বেসিক এন্টিটিস তাই তো এইবার আমরা Yes, ma'am. লাস্ট চলে যাব লাস্টে যা যা বেসিক এন্টিটি পেয়েছো তাদের করেসপন্ডিং ইউনিট গুলো হলো ঠিক আছে এই কতবার বলতে হবে ভাই ক্লাসে ডিস্টার্ব করা তো সহজ হয়ে গেছে ম্যাম এক মিনিট আস্তে আস্তে রাজা যখন তুমি ম্যামের সাথে কথা বলছো তখন মাইক্রোফোনটা অন করে কথা বলছো কথা হয়ে গেলে প্লিজ মাইক্রোফোনটা অফ করে দাও না হলে পরে ক্লাসের মধ্যে ক্লাস চলাকালীন ওই রাজুকে স্যার একটু মিউট করে রাখবেন ওকে স্যার এটা আমরা বলে বলে স্যার মানে আমরা নিজেরাই আর শুধরাতে পারলাম না আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে মানে এত উত্তেজিত হওয়ার কিছু নেই আমি বলেছি একটু শোনো না রাজা শোনো না অফ করতে হবে না শোনো বন্ধুদের কথা তো রাগ করে না তুমি যখন তোমার কোনো কোয়ারি থাকবে ম্যামের সাথে কথা বলার পরে তুমি সঙ্গে সঙ্গে মিউট করে দিও কারণ ওখান থেকে একটা ইকো হয় তো ইকো হলে পরে টোটাল ক্লাসের মধ্যে একটা অনলাইন ক্লাস হচ্ছে একটু প্রবলেম হয়
এটাকে একটু মাথায় রাখবে, কথা হয়ে গেলে মাইকটাকে মিউট করে দেবে। ওকে স্যার। ম্যাম আপনি কন্টিনিউ করুন। ওকে, আচ্ছা এবার দেখছো যে যে এন্টিটি গুলো এসছে সব বেসিক এন্টিটি। আমরা এবার লাস্ট স্টেপে যাব, দ্যাট ইজ উই উইল রাইট ডাউন দ্য করেসপন্ডিং ইউনিটস। তাহলে মাসের ইউনিট লিখে ফেলি, কি ছিল? কেজি। কি ছিল? ডিসপ্লেসমেন্টের ইউনিট হচ্ছে মিটার। ডিভাইডেড বাই কি ছিল? টাইম, টাইমের ইউনিট সেকেন্ড। ডিভাইডেড বাই আরেকটা টাইম, তার ইউনিট সেকেন্ড। হ্যাঁ ম্যাম। ওকে, এবার এটাকে একটু ভদ্রসভ্য করে সাজিয়ে গুছিয়ে লিখলে আমরা কি পাবো দেখো, কেজি, মিটার, আর নিচে থাকবে দুটো সেকেন্ড, তাই তো? দ্যাট ইজ কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2। এটা বোঝা গেল? কেজি ইন্টু মিটার ডিভাইডেড বাই সেকেন্ড ইন্টু সেকেন্ড, মানে সেটাকে যদি আমরা এক লাইনে লিখি তাহলে কি হবে? তলায় থাকবে সেকেন্ড স্কোয়ার, সেটাকে সেটা উপরে উঠে গেলে কি হবে? সেকেন্ড ইনভার্স 2 -2। Clear? Is it clear to everybody? Yes ma'am. Yes ma'am. Yes, ma'am. Yes ma'am. ম্যাম -2 টা কি করে হলো এটা একটু বলবেন? -2টা কি করে এলো? আচ্ছা, কেজি ইন্টু মিটার, আর দেখছো ডিভাইডেড বাই দুটো সেকেন্ড রয়েছে, তাই তো? তাহলে ডিভাইডেড বাই সেকেন্ড মানে ডিভাইডেড বাই সেকেন্ড ইন্টু সেকেন্ড, তার মানে কেজি মিটার ডিভাইডেড বাই সেকেন্ড স্কোয়ার। এবার সেই ডিভাইডেড বাই সেকেন্ড স্কোয়ার মানে হচ্ছে সেটাকে আমি যখন একই লাইনে লিখবো তখন সেটা কি হয়ে যাবে? সেকেন্ড ইনভার্স 2। ইনভার্স মানে কি? 1/, তাই তো? বোঝা গেছে? এটাকে আমি যদি এইভাবে লিখি, আরেকটা লাইন আমি লিখছি যারা বুঝতে পারছো না, কেজি ইন্টু মিটার, এটা একটা থাকলো, তারপরে ডিভাইডেড বাই সেকেন্ড স্কোয়ার। এবার বোঝা গেছে কি হলো ব্যাপারটা? কেজি মিটার ডিভাইডেড বাই সেকেন্ড স্কোয়ার। এই ডিভাইডেড বাই সেকেন্ড স্কোয়ারটা যখন তুমি একই লাইনে লিখছো ইন ওয়ান লাইন, তখন কি হবে? কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2। যে জিজ্ঞেস করছিল বুঝতে পেরেছো? একটু একটু বুঝতে পারছি। রাজু, এটা হচ্ছে ইন্ডেক্সের রুল, এটা ইন্ডেক্সের বেসিক, ইন্ডেক্সটা না জানলে তুই এটা বুঝতে পারবি না। উপরে উঠেছে বলে মাইনাস আসছে। ওকে, তো তাহলে বোঝা গেল ফোর্সের এটা। তাহলে দেখো ফোর্স একটা ডিরাইভড ইউনিট, ডিরাইভড এন্টিটি, সেটাকে আমরা কমপ্লিটলি ইন টার্মস অফ বেসিক এন্টিটি টার্মসে, দ্যাট ইজ ইউনিটস এর টার্মসে লিখেছি। এটা ক্লিয়ার হয়েছে সবার? Yes ma'am. Yes ma'am. কিন্তু প্রত্যেকটা স্টেপ যদি ফলো করো, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, যেভাবে আমি বললাম, এই 4টে স্টেপ ফলো করলে তোমাদের যা যা ডিরাইভড এন্টিটি দেয়া হোক না কেন, ইউ উইল গেট দ্য করেসপন্ডিং ইউনিটস। ওকে ম্যাম, শুধু বুঝলাম না কোনটা বেসিক ইউনিট হবে কোনটা ডিরেক্ট ইউনিট হবে, সেটা বুঝবো কিভাবে? ওটা প্রথমেই তোমাকে বলে দিলাম যে বেসিক ইউনিটস গুলো যেগুলো, যে 9খানা ইউনিটস আমি প্রথমেই বলে দিলাম, যে ছবি দেখিয়ে দেখালাম না একটা লিস্টের মধ্যে 9টা ইউনিট, ওই ইউনিট গুলো ছাড়া অন্য যা থাকবে, অন্য যা এন্টিটি থাকবে, অল আর ডিরাইভড। শুধু ওই 9খানা হচ্ছে বেসিক এন্টিটি, বাকি সব ডিরাইভড। ওকে ওকে, আচ্ছা তোমাদের এই কটা দিলাম আপাতত, এই দুটো হাতে। ইউনিট ছাড়া 9খানা ইউনিট হচ্ছে বেসিক ইউনিট এবং বাকি যা ইউনিট আছে ওইগুলো রিলেটেড ইউনিট। রেলিভেন্ট ইউনিট না, ডিরাইভড ইউনিট। হ্যাঁ, ওই 9টা ছাড়া বাকি যা আছে সব ডিরাইভড ইউনিট। ওকে ম্যাম। ম্যাম যেটা বললেন যে যতগুলো ইউনিটস তোমরা পাবে অ্যাপার্ট ফ্রম দোজ 9, সেই সব ইউনিটস হচ্ছে ডিরাইভড ইউনিটস। যে ডিরাইভড ইউনিটস গুলো এই 9টা ইউনিটের কম্বিনেশনেই তৈরি হয়েছে। এটা ম্যাম তোমাদের যেটা বলছেন, ঠিক আছে?
ঠিক আছে, তোমাদের আপাতত ক্লাস এই পর্যন্তই। তোমাদের যেগুলো পড়ালাম আমি সেগুলো ছাড়া আরো কতগুলো তোমাদের দিয়ে দেবো, সেগুলো তোমরা নিজেরা হাতে করবে আমার নেক্সট ক্লাসের আগে অবধি। নেক্সট ক্লাসে আমি আবার কয়েকটা এরকম বেসিক আর ডিরাইভড ইউনিটস নিয়ে একটুখানি এই কনভার্সন গুলো করাবো। ম্যাম তার আগে কোনো তোমাদের এমসিকিউ দেবেন না? ওকে ম্যাম। হ্যাঁ আজ এমসিকিউ এরটা বলছি, আজকে ম্যাম যতটা করিয়েছেন ম্যামের আরেকটু পার্ট এগোলে পরে কি আমি দেবো ম্যাডাম, নাকি আজকে দিয়ে দেবো বলুন? না না, পরেই দেবেন, এখন ওরা হাতে কলমে একটু করুক, একটু ট্রাই করো। হ্যাঁ, কারণ তোমাদের ব্যাপারটা হচ্ছে ম্যাম আরো কিছু এক্সাম্পল তোমাদেরকে না করালে, আমি যদি এই মোমেন্টে তোমাদের এমসিকিউটা দিই তাহলে তোমরা ওখানে অনেক জায়গায় তোমাদের অনেকের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। ম্যাম আরেকটু তোমাদেরকে প্র্যাকটিস করিয়ে নিন, তারপর তোমরা তোমাদের এমসিকিউ টেস্ট হবে, কারণ তোমাদের অ্যাসাইনমেন্ট প্রজেক্ট একটা নাম্বার আছে, এটা কন্টিনিউয়াসলি হতে থাকবে। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, তোমাদেরকে আমি আজকে কতগুলো দিয়ে দেবো, এই পিপিটি যেটা শেয়ার করবো সেটাতেই দেখবে আরো কতগুলো আছে বেসিক এরকম ডিরাইভড এন্টিটি এবং তাদের করেসপন্ডিং তোমার ইউনিটস গুলো, সেইগুলো তোমরা একটু নিজে হাতে একটু করে নেওয়ার চেষ্টা করবে। অবভিয়াসলি সবকটা পারবে না, এবং আমি নেক্সট ক্লাসে তোমাদের ওইগুলো আরেকবার ব্রাশ আপ করে দেবো। কাজে নিজেরা একটু চেষ্টা করে নিলে কি পরের দিন আমি করালে তোমাদের তখন ধরতে সুবিধা হবে। তারপরে স্যার তোমাদেরকে এমসিকিউ দেবেন, ঠিক আছে? ওকে ম্যাম। ওকে ম্যাম। ওকে ম্যাম। ওকে, আজকে যেটা দেয়া হবে সেটা কিন্তু অবশ্যই তোমরা হোমওয়ার্কে করবে। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম এন্ড স্যার। আচ্ছা, এইবারে আমি একটা ছোট্ট আচ্ছা ওকে আচ্ছা আমি এবার থ্যাংক একটা ইউ ম্যাম ছোট্ট বলে দিই। থ্যাংক ইউ ম্যাম স্যার। আচ্ছা, তোমাদের মধ্যে কোনো একজন স্টুডেন্ট তখন কোয়ারি করেছিলে ওই ল্যাঙ্গুয়েজ পার্টটা, তো ল্যাঙ্গুয়েজ পার্টটা আমি বলে রাখি, কোয়েশ্চেন পেপার উইল বি ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ওখানে কিন্তু কোনো বেঙ্গলি টার্ম থাকবে না, বাট ইউ ক্যান রাইট দ্য আনসার আইদার ইন ইংলিশ অর ইন বেঙ্গলি। কিন্তু এটা তোমাদের কাছে একটা সাজেশন, অ্যাডভাইস, ডু নট মিক্স দিস টু ল্যাঙ্গুয়েজেস ইন ওয়ান কমপ্লিট আনসার। সাপোজ ডেফিনেশন স্টার্ট হলো ইংলিশে আর ডেফিনেশন তোমায় শেষ করছো বেঙ্গলিতে, এটা কিন্তু কখনো করো না। যদি ইংলিশে মনে হচ্ছে যে না আমি ইংলিশে লিখতে পারবো না, ডোন্ট গো ফর ইংলিশ, ইউ হ্যাভ দ্যাট অপশন ইন ইয়োর ফার্স্ট সেমিস্টার অ্যান্ড সেকেন্ড সেমিস্টার। কিন্তু তুমি যখনই কোনো একটা আনসারকে বাইলিঙ্গুয়াল লিখবে, একবার ইংলিশ একবার বেঙ্গলি, সেখানে কিন্তু যে এক্সামিনার তোমাদেরকে কপি চেক করবেন তিনি কিন্তু এটাতে খুব অফেন্ডেড হন। সেজন্য তুমি যদি এরকম করো তাও স্টিল দিস ইজ অ্যাকসেপ্টেবল, যে তুমি ধরো সাপোজ কোয়েশ্চেন নাম্বার 1 এর এ পার্ট তুমি লিখলে ইংলিশে, বি পার্ট লিখলে বেঙ্গলিতে, দ্যাট ইজ ওকে। কিন্তু এ পার্টের ডেফিনেশন, কোনো একটা এক্সপ্লেনেশন পার্ট মানে পার্শিয়ালি ইংলিশ পার্শিয়ালি বেঙ্গলি, এটা কিন্তু কখনো করো না। তোমরা আগে ইউজ টু হও, দেখো তোমাদের কাছে ইংলিশটা ইজি হচ্ছে না বেঙ্গলি ইজি হচ্ছে। এখানে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল নেই, কোনো বাইন্ডিংস নেই, কিচ্ছু নেই। যে ল্যাঙ্গুয়েজে তোমরা কমফোর্ট ফিল করবে তোমরা সেই ল্যাঙ্গুয়েজকে নাও, বাট রিমেম্বার ফ্রম সেকেন্ড ইয়ার তখন কিন্তু তোমাদের কাছে আর এই অপশনটা থাকবে না। তো এটা আমরা সবসময় স্টুডেন্টদেরকে বলি যে তোমরা একটু ট্রাই করো, প্রিপেয়ার করার চেষ্টা করো নিজেকে, যে তোমরা ইংলিশের সাথে অ্যাকাস্টামড হতে পারছো কিনা। এটা যত কুইক হতে পারবে তত তোমাদের কাছে কিন্তু এটা অ্যাডভান্টেজিয়াস। যারা ইংলিশে ভেরি ফ্লুয়েন্ট, যারা ইংলিশ যাদের নিয়ে কোনো প্রবলেম নেই তাদের তো ঠিক আছে, কিন্তু যারা বেঙ্গলি মিডিয়াম থেকে এসছো তাদের কাছে আমি বলবো তোমরা একটু ট্রাই করো ব্যাপারটাকে ইংলিশে করার। যদি দেখা যায় যে এই মোমেন্টে স্যার আমি পারছি না করতে, আমার পক্ষে একটু চাপ হয়ে যাচ্ছে, নো প্রবলেম, ইউ ক্যান গো ফর বেঙ্গলি। কিন্তু সেকেন্ড ইয়ার থেকে তোমার কিন্তু এটা মাইন্ডসেটটা এখন থেকে প্রিপেয়ার করতে হবে যে ফ্রম সেকেন্ড ইয়ার দেয়ার ইজ নো অল্টারনেটিভ অপশন, আই হ্যাভ টু রিড অ্যান্ড রাইট ইন ইংলিশ। তোমরা একটু টাইম দাও, 1 মান্থ দেখো কিরকম ভাবে তোমরা কার সাথে তোমরা অ্যাকাস্টাম। হ্যাঁ বলো। বলছি স্যার মানে জেনারেল যদি স্পেলিং মিস্টেক হয় তাতে কি নাম্বার কাটা হবে?
দেখো এটা তো অ্যাকচুয়ালি বায়োলজিক্যাল রিলেটেড কোনো সাবজেক্ট নয়, সেই কারণের জন্য জেনারেলি অত মানে তোমার কেউ দেখেন না, কিন্তু তবুও তুমি একটা আনসার লিখলে সেটা কারেক্টটা সমস্ত সেন্সে হওয়াটা খুব দরকার। ঠিক আছে? স্যার আমাদের প্র্যাকটিক্যাল আনসারটা কত নম্বরের হবে? হ্যাঁ কি বলছো? আমি বলছি আমাদের প্র্যাকটিক্যাল আনসার শিটটা কত নম্বরের হবে? প্র্যাকটিক্যাল আনসার শিট মানে বুঝতে পারলাম না। মানে আমাদের পরীক্ষাটা কত? হ্যাঁ এই যে আমি ফার্স্টে কি বললাম, ফার্স্ট প্র্যাকটিক্যাল নয়, প্র্যাকটিক্যাল সেপারেট, প্র্যাকটিক্যাল ইজ রিলেটেড উইথ ল্যাব। এটা যেটা হচ্ছে এটা থিওরিটিক্যাল। আমি ফার্স্টে কি বললাম যে টোটাল নাম্বার ফর ইওর থিওরি এক্সামিনেশন ইজ 100, 60 মার্কসের এক্সাম দেবে ফ্রম কাউন্সিল, যেটাকে বলা হয় এন্ড সেমিস্টার এক্সামিনেশন, আর রিমেনিং 40-র মধ্যে 20 মার্কস তোমাকে দিতে হবে অ্যাজ ইন্টারনাল এক্সামিনেশন। তোমাকে টোটাল রিটেন এক্সামিনেশন দিতে হবে 60 এন্ড সেমিস্টার, 20 আমাদের ইন্টারনাল থিওরি, তাহলে 80। রিমেনিং যে 20 মার্কস রইলো সেই 20-র মধ্যে একটা পার্ট থাকবে অ্যাটেন্ডেন্স ক্লাস বিহেভিয়ার, আরেকটা পার্ট থাকবে হচ্ছে অ্যাসাইনমেন্ট প্রজেক্টস, যেটা তোমাদেরকে প্রোভাইড করা হবে ফ্রম আস। স্যার বলছি আমাদের মেকানিক্স থাকবে না? এই সেমিস্টারে নেই। হ্যালো স্যার। হ্যাঁ বলো। এই ক্লাসটা মানে লিংকটা কোথায় পাবো, মানে আরেকবার যদি দেখতে চাই যে মানে আরেকবার বোঝার জন্য। কালকে যেরকম রাত্রিবেলা তোমাদের গ্রুপে পোস্টেড হয়েছিল সেই রকম ভাবে তোমাদের একটু বলে নিই আমি। কালকে তুমি যে গ্রুপে অ্যাড আছো, যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে রাত্রিবেলা তুহিন স্যার এটা পোস্ট করে দেবেন, কারণ তোমাদের এরপরে আরো একটা ক্লাস আছে, সেই ক্লাসটা হবে। তারপর তো রেকর্ডিং গুলো করার পর রেকর্ডিং গুলোকে তো প্রসেস করতে হবে, প্রসেস করে রেডি করে তোমাদের ইউটিউব চ্যানেলে আপলোডেড হবে। তারপরে ওখান থেকে তোমাদের লিঙ্ক স্যার ওখানে শেয়ার করবেন, তোমরা রাত্রিবেলা লিঙ্ক পেয়ে যাবে। এবার ওই লিঙ্কে ক্লিক করলে পরেই তোমরা তখন এই ক্লাসটাকে আবার অ্যাক্সেস করতে পারবে, এবং ওই লিঙ্কটা থেকে যাবে, তোমরা এটাকে যখন ইচ্ছে তোমরা এটাকে ইউজ করতে পারো। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, আমাদের টোটাল ফার্স্ট সেমিস্টারে কতগুলো সাবজেক্ট থাকবে, এটা একটু কোয়ারি ছিল। তুমি ক্লাসে ফার্স্টে প্রেজেন্ট ছিলে? স্যার আমার একটা দুটো ক্লাস হয়ে গেছে, শুক্রবারের ক্লাসটা। না না, আমি আজকের কথা বলছি, আজকে না স্যার। তোমাদের টোটাল থিওরি সাবজেক্ট হচ্ছে 4টে, ঠিক আছে? ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ। আর টোটাল ল্যাব হচ্ছে 6। ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স, যেটা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্র্যাকটিস, অ্যাপ্লাইড ফিজিক্স ল্যাব, অ্যাপ্লাইড কেমিস্ট্রি ল্যাব, ইংলিশ ল্যাব অ্যান্ড স্পোর্টস অ্যান্ড যোগা। তোমাদের টোটাল যে সেমিস্টার এক্সামিনেশন হবে সেটা হবে 1000 মার্কসের। দেখো তোমাদের ওখানে যে সিলেবাসটা পোস্ট করা হয়েছে তোমাদের গ্রুপের মধ্যে, কালকে স্যার যে বলেছেন, তুহিন স্যার বলেছেন পোস্ট করেছেন, সেই গ্রুপের মধ্যে সিলেবাসটা খোলো। সিলেবাসের একদম দেখো ফ্রন্ট পেজে তোমাদের একটা ট্যাবুলার ফর্মে তোমাদের টোটাল যে কোর্সগুলো, মানে এই ফার্স্ট সেমিস্টার কোর্সের মধ্যে যে যে সাবজেক্ট তোমাদের করতে হবে সেটা একদম ফার্স্ট পেজের মধ্যে দেখো এলাবোরেটেডলি দেওয়া রয়েছে একটা ট্যাবুলার ফর্মে। ওই টেবিলটা ফলো করো, টেবিলের মধ্যেই সব পেয়ে যাবে। ঠিক আছে স্টুডেন্টসরা? স্যার বলছি ফার্স্ট সেমিস্টার এক্সামটা ডেটটা তো কবে হবে বলতে পারো? না, এটা আমাদের পক্ষে, কারোর পক্ষে এখন বলা সম্ভব নয়। এখন তোমাদের এই মানে প্যান্ডেমিক সিচুয়েশনে কাউন্সিল তোমাদের ফার্স্ট সেমিস্টারের কতদিন টাইম অ্যালাউ করবে না করবে, এটা একাডেমিক ক্যালেন্ডার কাউন্সিল আগে ইস্যু করুক, আমাদের কাছে আসলে তখন তোমাদেরকে কনভে করে দেওয়া হবে। এই মোমেন্টে আমরা কিছু বলতে পারবো না বাবা। ওকে স্যার। ওকে স্টুডেন্টস, তাহলে পরে আজকে আমাদের ফিজিক্স ক্লাসটা আমি আর ম্যাডাম এখানে কনক্লুড করছি। এই ক্লাসের লিঙ্ক তোমরা পেয়ে যাবে রাত্রিবেলা। তোমরা লিঙ্কে ক্লিক করলে এই ক্লাসটাকে আবার তোমরা কমপ্লিটলি গো থ্রু করতে পারবে, ঠিক আছে স্যার? স্যার ওকে, হ্যাঁ কে বলছো বলো?
স্যার আমি রূপ বলছি স্যার, আমি বিকালের যে ক্লাসটা মানে এই দুপুরের পরে যে ক্লাসটা হয় ওই ক্লাসটা করতে পারি না, ওটা আমার একটু পড়া আছে তো তোমার কথাটা বুঝতে পারছি না, আরেকবার বলো। হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যালো হ্যালো স্যার, আমাদের প্র্যাকটিক্যাল কটা হবে ফার্স্ট সেমিস্টারে? তোমাদের টোটাল 6টা ডিফারেন্ট ল্যাব আছে। ল্যাবেরটা আমরা ল্যাব ক্লাস তোমাদের এই উইকে দেখো ফ্রাইডেতে ল্যাব ক্লাস দেওয়া আছে। ল্যাব ক্লাসটা ল্যাব যে এই যে দুপুরের পরে যে মানে এই ক্লাসটা পরে যে ক্লাসটা হবে, এই ক্লাসের পরে তো কেমিস্ট্রি ক্লাস আছে 12টা থেকে। আজকে নয়, ফ্রাইডেতে আছে। দেখো রুটিনটা যেটা দেখো তোমাদের গ্রুপে পোস্টেড হয়েছে এই উইকের রুটিন, সেই হ্যাঁ স্যার আমি সেটাই বলছি। আমি ওই ক্লাস, হ্যাঁ ওই ক্লাসে তুমি প্রেজেন্ট থাকতে পারবে না? তোমার কথা আমি শুনতে পাচ্ছি না। দেখো ওই ক্লাসে আমি থাকতে পারবো না। সেটা এখন তুমি প্রেজেন্ট না থাকতে পারলে সেটা তো আর কিছু করার নেই। তোমার ক্লাসে রেকর্ডিং থাকবে, পরে তুমি আবার লিঙ্ক থেকে দেখে নেবে। এই জন্য তো ক্লাসে রেকর্ডিং থাকছে। স্যার না অ্যাটেন্ডেন্সটা মানে প্রেজেন্টটা কি হবে? ওই যে প্রেজেন্টটা তোমরা গ্রুপে দেখেছো, গ্রুপের মধ্যে একটা পিডিএফ পোস্টেড হয়েছে, সেই পিডিএফ এর মধ্যে সবার অ্যাটেন্ডেন্স শিট আছে। গ্রুপটা দাও, গ্রুপে গিয়ে চেক করে দেখো কালকে পোস্টেড হয়েছে। হ্যালো স্যার। আচ্ছা এবারে ক্লাসটা আমাকে অফ করতে হবে বাবা, কারণ আর 10 মিনিট বাকি আছে। তোমরা একটু ব্রেক নিয়ে নাও, ম্যাম 12টা থেকে ক্লাস স্টার্ট করে দেবে। হ্যাঁ বলো, চট করে বলো কি বলছো বলো। হ্যাঁ স্যার, ওই অ্যাটেন্ডেন্স শিটটা কেন দিয়েছেন ওটা আমি বুঝতে পারছিলাম না। মানে মিনিটে দেয়া ছিল, ওটা কি পার ডে অ্যাটেন্ডেন্স? প্রত্যেক ওই কালকে সারাদিনে তোমার অ্যাকাউন্ট থেকে তুমি কতক্ষণ ক্লাস করেছো তার টোটাল ডিটেলটা ওখানে আছে। আচ্ছা ওটা থেকেই কি অ্যাটেন্ডেন্স দেখা হবে স্যার? অবশ্যই। কাউন্সিলে যখন রিপোর্ট যাবে তখন কাউন্সিলে এটাই তো পাঠানো হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। মানে আমি যদি সকালবেলা ধরো 10টার সময় জয়েন করলাম, 10:30 পর্যন্ত ক্লাস করে আমি চলে গেলাম আর আমি এলাম না, তাহলে পরে কিন্তু ওখানে কিন্তু এই অ্যাটেন্ডেন্স শিটের মধ্যে কিন্তু আমার অ্যাকাউন্টের পাশে ওই জাস্ট আমি হাফ অ্যান আওয়ার প্রেজেন্ট ছিলাম ওইটাই কিন্তু মেনশন হয়ে থাকবে। এটা অটোমেটিক্যালি এখান থেকে কিন্তু। হ্যালো স্যার। হ্যালো স্যার। হ্যাঁ বলছি স্যার কালকে থেকে ওইটা চালু হলো তো অ্যাটেন্ডেন্টটা? হ্যাঁ 1 ডিসেম্বর থেকে তোমাদের অফিসিয়াল তোমার নোটিশ ওয়াইজ 1 ডিসেম্বর থেকে তোমাদের ক্লাস স্টার্ট হয়েছে, 1 ডিসেম্বর থেকে তোমাদের স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে স্টুডেন্টসরা, আজকে তাহলে ফিজিক্স ক্লাসটা এই অবধি রইলো। তোমরা একটুখানি ব্রেক নিয়ে নাও, কারণ ম্যাম আবার 12টা থেকে তোমাদের স্টার্ট করবেন কেমিস্ট্রি ক্লাস। ওকে ওকে ওকে, হ্যাভ এ গুড ডে। থ্যাংক ইউ। হ্যাভ এ গ্রেট ডে। Thank you, sir. Thank you, sir. থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার চলে গেছে।